হ্যাঁ হ্যাঁ শুরু করো। আচ্ছা আশা করি সব ঠিক আছে। তো চলো আমরা শুরু করে দিই। আজকে আমাদের ক্লাস পরিবেশ রসায়ন, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি শেষ করা লাগবে, অনেক বড় অধ্যায়, অনেক কিছু আছে ইনশাল্লাহ। যতটুকু তোমাদের পড়াবো তার মধ্যে সব আসবে, ঠিক আছে? যতটুকু পড়াবো তার মধ্যে A to Z সব কোশ্চেন আসবে। তো টাইপ দেখো, প্রথমে টাইপ 1 বায়ুমণ্ডলের স্তর ও উপাদান। কি কি স্তর আর উপাদান আছে বায়ুমণ্ডলে, এটা তোমরা জানো যে বায়ুমণ্ডলের স্তর কি কি আছে। এই যে দেখবা যে প্রথমে প্রথমে আমরা জানি যে চারটা, হ্যাঁ ঠিক আছে। যদি ই থেকে শুরু করি, এইখান থেকে যদি শুরু করি দেখবা যে এই পর্যন্ত একটা, হ্যাঁ তারপরে 1 2 3, ঠিক আছে এরকম। তাহলে এই যে প্রথম যে স্তর, প্রথম স্তরটা, এই প্রথম স্তর হলো কি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। 2 নাম্বার স্তরের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। 3 নম্বরে হলো কি? মেসোস্ফিয়ার। ও আচ্ছা, তো 3 নম্বরে দেখো, 3 নম্বরে হলো কি? মেসোস্ফিয়ার, ঠিক আছে। আমরা বায়ুমণ্ডলের স্তরগুলো পড়তেছি, আমরা জানি 3টা স্তর। প্রথমটা হলো কি? ট্রপোস্ফিয়ার, তারপরটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরটা হলো কি? মেসোস্ফিয়ার, ঠিক আছে। আর লাস্টে যেটা আছে এটা হলো কি? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, ঠিক আছে। তো এগুলো তোমাদের একটু জানা লাগে যে এগুলো আসলে কতটুকু কতটুকু। ট্রপোস্ফিয়ার হলো ভূমি থেকে 0 থেকে 15 কিলোমিটার, ঠিক আছে। 0 থেকে 15 কিলোমিটার এটা, ঠিক আছে। তারপর স্ট্র্যাটোস্ফিয়ার হলো কি? 15 থেকে 50, 15 থেকে 50, ঠিক আছে। মেসোস্ফিয়ার হলো 50 থেকে 85, 50 থেকে 85, ঠিক আছে। 50 থেকে 85। আর থার্মোস্ফিয়ার হলো কত? 85 থেকে 500, একবারে মানে বাকি পুরাটাই, ঠিক আছে। তাহলে এই বায়ুমণ্ডলের স্তর আসলে টোটাল কতক্ষণ পর্যন্ত বিস্তৃত? এটা হলো কি? এটা হলো তোমার কি? এটা হলো 1, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, ঠিক আছে। এটা হলো 4। এই পুরাটা কতটুকু? এটা টোটালটা এটা হলো টোটাল 500 কিলোমিটার, ঠিক আছে। এই বায়ুমণ্ডল আমরা মেইন জানি ভূমি থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই চারটা আছে, ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার। এখন কিছু জিনিস মনে রাখা লাগবে এখান থেকে, যে এই যে ট্রপোস্ফিয়ারটা, এইটা হলো তোমার কি? এটা হলো যেহেতু ভূমির উপরে আছে, সব যত ঝড় ঝান্ডাগুলো হয় সব ট্রপোস্ফিয়ারে হয়, ঠিক আছে। এই ঝড় ঝান্ডা সব ট্রপোস্ফিয়ারে হয়। তাহলে আমি এইটা একটু মিশাই দিই এর পাশে। কোন মণ্ডলকে কি বলে? দেখো, তুমি ভূমি থেকে যত উচ্চতায় উঠবা, এই প্রথমটা যেটা আছে এটাতে ভূমি থেকে উপরে উঠবা, তাপমাত্রা আস্তে আস্তে কি হবে? তাপমাত্রা আস্তে আস্তে কমবে, ঠিক আছে। তাপমাত্রা আস্তে আস্তে কমবে, তাপমাত্রা কমবে, যত উপরে যাবা তাপমাত্রা কমবে কিন্তু, ঠিক আছে। উপরে যাবা তাপমাত্রা কমবে। এটাতে আবার কি হবে? তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়বে, ঠিক আছে। দেন এখানে যাবা, এটা আবার কমবে। দেন এখানে যাবা, এখানে আবার বাড়বে, ঠিক আছে। একবার কমবে, একবার বাড়বে, একবার কমবে, একবার বাড়বে। তাহলে এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বাড়তেছে, নরমাল নিয়ম কমবে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বাড়তেছে কেন? কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বাড়তেছে কারণ এখানে থাকে ওজোন, O3, ঠিক আছে। তাহলে এমসিকিউ আসে ওজোন স্তরের মেইনলি ক্রিয়া বিক্রিয়াগুলো কোন জায়গাতে ঘটে? তাহলে এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের বিক্রিয়া ঘটে, ঠিক আছে। তাহলে ভূমি থেকে যত উপরে উঠতেছো তোমার তাপমাত্রা আস্তে আস্তে কমতেছে, আর স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে যত উপরে উঠবা তাপমাত্রা বাড়বে, ঠিক আছে। আবার মেসোস্ফিয়ারে 3 নাম্বারটাতে যাবা, আবার কমবে, তাপমাত্রা কমবে। আবার থার্মোস্ফিয়ারে যাবা, তাপমাত্রা আবার বাড়বে, কারণ এটা একবারে সূর্যের কাছাকাছি। তাহলে এইটাতে থাকে। আরেকটা এমসিকিউ আসে যে এইটা যেটা আছে মেসোস্ফিয়ার, এটা যেহেতু তাপমাত্রা আবার কমে, এরপরে তাপমাত্রা কিন্তু একবারে বাড়তে থাকে, একবারে যত উপরে যাবা বাড়তে থাকে। তাহলে সবথেকে তাপমাত্রা কম থাকে আসলে মেসোস্ফিয়ারে। এটা হলো শীতলতম পর্যায়ে পৌঁছায়,
শীতলতম, শীতলতম, ঠিক আছে, শীতলতম স্তর সব থেকে তাপমাত্রা কম থাকে আর টেম্পারেচার সব থেকে কম থাকে, বুঝছো? তাহলে টেম্পারেচার সব থেকে কম থাকে এটা, আর সব থেকে টেম্পারেচার বেশি থাকে, টেম্পারেচার সবচেয়ে বেশি থাকে কোথায়? এই থার্মোস্ফিয়ার, ঠিক আছে, কারণ এটা সূর্যের কাছাকাছি থাকে সবচেয়ে বেশি তাপমাত্রা, সব থেকে বেশি কারণ এটা সূর্যের কাছাকাছি থাকে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বেশি থাকতেছে কারণ এখানে ওজোন থাকতেছে, এই ওজোনটা কি করছে? অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করতেছে, এই জন্য এটা হইতেছে, ঠিক আছে। আর এক্সট্রা আরো কিছু তথ্য আছে যে এই ট্রপোস্ফিয়ার এটারে কি বলে? এটারে বলে কি? ক্ষুব্ধ মণ্ডল, ক্ষুব্ধ মণ্ডল, ঠিক আছে। যত ঝড় ঝন্টা, ঝড় বাতাস, যত যা কিছু আছে, ঠিক আছে। তারপর এই দিকে কি বিমানও চলাচল করে, বিমান চলাচল, ঠিক আছে। এই তথ্যগুলো একটু মনে রাখবা। তারপর এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এর তো তাপমাত্রা সব থেকে বেশি থাকে না, আর তাপমাত্রা বেশি থাকে কারণ এখানে ওজোন থাকে, এই ওজোনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া এটা তো ক্ষুদ্র মণ্ডল বলে, আর এখানে স্ট্র্যাটোস্ফিয়ার এটারে বলে শান্ত মণ্ডল, ঠিক আছে, এটারে বলে শান্ত মণ্ডল। এখানে সবকিছু শান্ত থাকে, ঠিক আছে, এখানে কোনো ঝড়ঝাপটা কোনো কিছু হয় না। আর এখানে জেট বিমান চলাচল করে, তোমাদের বই দেখা দেওয়া আছে জেট বিমান, তাহলে নরমাল বিমান চলাচল করে কিন্তু ট্রপোস্ফিয়ারে, আর জেট বিমান চলাচল করে কিন্তু কোথায়? এই স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। তাহলে এই কিলোমিটারগুলো একটু মনে রাখবা, তাপমাত্রা বাড়তেছে কমতেছে এটা একটু মনে রাখবা। বিশেষ করে ওজোন হলো স্ট্র্যাটোস্ফিয়ারে থাকতেছে, মেসোস্ফিয়ার শীতলতম কারণ এখানে কোনো ওজোন নাই, মেসোস্ফিয়ারে কোনো ওজোন স্তর থাকতেছে না, এই জন্য তাপমাত্রা এটা সবথেকে কম থাকতেছে। এরপরে তাপমাত্রা আবার বাড়বে থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার এটার আরেকটা নাম আছে, থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি? থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি? এটা হলো আয়নোস্ফিয়ার, ঠিক আছে। থার্মোস্ফিয়ারের আরেকটা নাম আয়নোস্ফিয়ার। তাহলে এখানে কি কি আয়ন থাকে? এখানে আসলে আয়ন থাকতেছে কি? এখানে থাকতেছে হাইড্রোজেন, এখানে সব আয়ন থাকতেছে, ঠিক আছে। মানে দেখবা যে H2+, N2+, ঠিক আছে, NO2+, হিলিয়াম প্লাস, সব প্লাস, এখানে আয়নগুলো আসলে থাকে। তো থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি? আরেকটা নাম হলো আয়নোস্ফিয়ার। তাহলে এখান থেকে এই কথাগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু এখান থেকে এমসিকিউ কিন্তু এখান থেকে এগুলাই পাবো, ঠিক আছে, এমসিকিউ এখান থেকে এগুলাই পাবো। তাহলে দেখো এরপরে বলছে বায়ুমণ্ডলে কোন স্তরে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের পরিমাণ সবথেকে বেশি থাকে। আচ্ছা, এই যে দেখবা এই যে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এর উপরে একটা আছে, এটা হলো এক্সোস্ফিয়ার, ঠিক আছে, এক্সোস্ফিয়ার। এর উপরে এই এক্সোস্ফিয়ারে কিন্তু আসলে কি থাকতেছে? এই যে হাইড্রোজেন আর হিলিয়াম থাকতেছে, হাইড্রোজেন ও হিলিয়াম, ঠিক আছে। তাহলে এক্সোস্ফিয়ার কিন্তু এর উপরের জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে ক্লাস কয়টায় ছিল আজকে? 3:30টায়। হ্যাঁ, 3:30 শুরু করতে করতে 3:40 বেজে গেছে। তাহলে দেখো এটা হাইড্রোজেন হিলিয়াম, এটা মনে রাখবা কই থাকতেছে? এক্সোস্ফিয়ারে থাকতেছে। এটা কিন্তু এই 5 নাম্বার বলতে গেলে 5 নাম্বার, ঠিক আছে, এর উপরে যেটা এইটা। এরপরে দেখা যায় হাইড্রোজেন হিলিয়াম তাহলে কই? এই যে এক্সোস্ফিয়ারে থাকতেছে, ঠিক আছে। দেন তারপরে কোশ্চেনে আসো বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা সবথেকে কম? সবমাত্রা কম এই যে 3 নাম্বার যেটা আছে মেসোস্ফিয়ার, দেখাইলাম সবথেকে কম কি? এই যে মেসোস্ফিয়ারে, এই যে মেসোস্ফিয়ার হলো সবথেকে কম, ঠিক আছে। সবথেকে কম থাকতেছে এই যে মেসোস্ফিয়ারে, সবথেকে কম। আর সবথেকে বেশি থাকতেছে কই? থার্মোস্ফিয়ার, সবচেয়ে বেশি, ঠিক আছে। চলো তারপরে বলছে বায়ুতে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? এবার আসো বায়ুতে কি কি গ্যাস থাকতেছে, ঠিক আছে। বায়ুর উপাদান, N2 নাইট্রোজেন থাকতেছে কত পার্সেন্ট? 78%, ঠিক আছে, 78%। তারপর অক্সিজেন থাকতেছে কত পার্সেন্ট? 21%, ঠিক আছে। তারপর অন্যান্য গ্যাস, অন্যান্য থাকতেছে আসলে 1%, ঠিক আছে। এই অন্যান্যর মধ্যে কি আছে? এই অন্যান্যর মধ্যে আছে আর্গন, বিশেষ করে নিষ্ক্রিয় গ্যাস, আসলে অনেক গ্যাসগুলো আছে, আর্গন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এগুলা, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড আসলে অনেক কম পরিমাণে থাকতেছে, কার্বন ডাই অক্সাইড হলো 0.033%, এটা হলো কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। আর্গন, তাছাড়া জলীয় বাষ্প থাকতেছে, জলীয় বাষ্প এটা হলো 1 থেকে 5%, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবা। অন্যান্য 1 গ্যাস, এই অন্যান্য 1 গ্যাসের মধ্যে আসলে থাকতেছে এই যে এরা, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড 0.00 আর জলীয় বাষ্প 1.5%। আর্গন খুব কম থাকে। যদি বলে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবথেকে বেশি থাকে কোনটা, তাহলে সেটা হলো আর্গন, ঠিক আছে, সেটা হলো আর্গন। তাহলে এমসিকিউ এটা হলো আর্গন, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন 78%, অক্সিজেন এটা মনে রাখো।
আচ্ছা, বায়ুতে আয়তন হিসেবে জলীয় বাষ্পের পরিমাণ 1 থেকে 5%, একটু আগে লিখে দিলাম, ঠিক আছে, জলীয় বাষ্প থাকে। আচ্ছা, টাইপ 2 আসলে একক ও ধ্রুবক রূপান্তর। একক রূপান্তর এই জিনিসটা এখানে খুব গুরুত্বপূর্ণ। দেখো, একক রূপান্তর বলতে এখানে মেইনলি আয়তন ভি আর পি, প্রেসার, এই দুইটা লাগে। তাহলে আয়তন যেটা আছে, আমরা জানি এসআই পদ্ধতিতে আয়তনের একক হলো কি, এসআই আয়তনের একক কিন্তু মিটার কিউব, 1 মিটার কিউব। এটা কিন্তু এসআই পদ্ধতিতে আয়তনের একক, ঠিক আছে। তোমরা এই যে লিটার পড়ো, এটা কিন্তু এসআই পদ্ধতিতে একক না, এটা লিটার এটিএম ওই এককে একক, ঠিক আছে। কিন্তু এসআই পদ্ধতিতে আয়তনের একক হলো কি, এটা হলো এসআই পদ্ধতিতে একক, এসআই এর আয়তনের একক। ফলে তোমার কিন্তু যে অঙ্কগুলোতে তুমি এসআই পদ্ধতিতে মানে অন্য যে সূত্রগুলো আছে, অন্য যে এককগুলো আছে, সেগুলো তুমি যেমন জুল, দৈর্ঘ্য, মিটার এগুলো নিবা, সেই ক্ষেত্রে আয়তন অবশ্যই মিটার কিউব। যদি লিটার থাকে মিটার কিউবে বানাবা। তো এই লিটার থেকে কিভাবে মিটার কিউবে বানাবা, এটা দেখো 1 মিটার কিউব সমান কত, 10 টু দি পাওয়ার 1 মিটার কিউব সমান কি, 10 টু দি পাওয়ার 3 ডিএম কিউব, ঠিক আছে। এই ডিএম কিউব যা লিটার তা, ঠিক আছে, ডিএম কিউব মানে লিটার একই। তাহলে 10 টু দি পাওয়ার 3 আমি কি লিখতে পারি, এই ডিএম কিউবের জায়গাতে লিটার লিখতে পারি, ঠিক আছে না। কারণ কি, কারণ 1 ডিএম কিউব সমান 1 লিটার, ঠিক আছে। এটা এখানে গেল। এরপরে আরেকটা আছে, দেখবা যে এই যে এখন 1 লিটার সমান আবার কত, এটা উপরে লিখি, কিউ সমান 1 লিটার, ঠিক আছে, এটা মনে রাখো। এখন আবার এই যে তুমি লিখবা 1 লিটার সমান কত, এমএল তোমরা পড়ছো না, তোমাদের যে বোতল যেগুলো খাওয়া গায়ে কিন্তু এমএল লেখা থাকে। 1 লিটার মানে কি, 1000 এমএল, 1000 মানে 10 টু দি পাওয়ার 3 এমএল, হ্যাঁ, 1000 মানে কি, 1000 মানে 10 টু দি পাওয়ার 3 এমএল। আর এমএল যা 1 এমএল যা 1 সিসি কিন্তু তাই, ঠিক আছে, কিউবিক সেন্টিমিটার, তো সিসি কিন্তু তাই। তাহলে ওটা হলো কত, যে 10 টু দি পাওয়ার 3 সিসি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এরকম দেখলা, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 3 সিসি। তাহলে এইখান থেকে এটা মনে রাখা লাগবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সটে এটা গেল আমার আয়তনের একক, ঠিক আছে। তাহলে 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার 3 লিটার কিউব। তাহলে 1 মিটার কিউব সমান যদি কত এমএল বলে, তাহলে কি লিখবা, যে 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার 3 ডিএম কিউব বা লিটার। কিন্তু এটা তোমার বলছে এমএল বের করো। তাহলে 10 টু দি পাওয়ার 3, এই যে লিটার দেখলা, লিটার 1 লিটার সমান আবার কিন্তু 1000 এমএল। তাহলে এখানে আবার কত, 10 টু দি পাওয়ার 3, এটা কিন্তু এমএল হয় গেল। তারপর 10 টু দি পাওয়ার 6 এমএল বা 10 টু দি পাওয়ার 6 সিসি, যাই বলো এটা, ঠিক আছে। এরকম করে কিন্তু তোমরা বের করতে পারবা। মেইন মনে রাখবা 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার 3 ডিএম কিউব বা 10 টু দি পাওয়ার 3 লিটার, ঠিক আছে। দেন 1 লিটার সমান আবার 1000 এমএল বা 1000 সিসি। এটা আয়তনেরটা একটুকু মনে রাখলেই হবে। এবার আসো চাপের ক্ষেত্রে যদি আমি বলি, চাপের ক্ষেত্রে 1 এটিএম সমান 760 মিলিমিটার মার্কারি সমান মিলিমিটার, মানে এটা তুমি যদি সেন্টিমিটার করো কত, 76 সেন্টিমিটার হয় সেন্টিমিটার মার্কারি, ঠিক আছে, সমান 101.325 প্যাসকেল সমান 101.325। এটারে দেখো 101 এর পরে পয়েন্ট গেছে, মানে তিনটার সংখ্যা, মানে কি 1000 দিয়ে আমি ভাগ করছি, 1000 দিয়ে ভাগ করলে এটা পাই। তার মানে এটা কি কিলো প্যাসকেল হবে, সমান 760 মিলিমিটার মার্কারি। এই মিলিমিটার মার্কারি সমান কিন্তু আবার টরও লেখা যায়, ঠিক আছে, টর। তাহলে 760 টরও লেখা যাবে, ঠিক আছে। 760 যেহেতু মিলিমিটার মার্কারি লেখা যায়, তাহলে 760 টর আর 1 বার, ঠিক আছে। তাহলে এই যে এটা কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে, মিলিমিটার। তো এই চাপটা এটা আসলে কোথায় নিচে, এটা হলো সমুদ্র পৃষ্ঠে, ঠিক আছে। সমুদ্র পৃষ্ঠে কত, সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে। আদর্শ তাপমাত্রা এই 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমুদ্র পৃষ্ঠে,
ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠের তলে যেই পরিমাণ চাপ আমার কত দেয়, এই 760 মিলিমিটার মার্কারি এই পর্যন্ত যেই পর্যন্ত চাপ দেয় সেটাই কিন্তু আসলে 1 এটিএম ধরছে। তাহলে এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে। তাইলে এগুলা কিন্তু একক সম্পর্কে এই জিনিসগুলো গেল, এগুলা জানলেই গেছে। এরপরে দেখো বোলজম্যান ধ্রুবকের একক কোনটা? বোলজম্যান ধ্রুবক কেমনে পাও? বোলজম্যান কনস্ট্যান্ট কেমনে পাও? এটা বোলজম্যান ধ্রুবক এটা হলো কে, কে সমান কি আর কে যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে সেটা পাও। আর হলো কি 8.314, ঠিক আছে 8.314, এটা কি জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। আর অ্যাভোগাড্রোর সংখ্যা কি 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 এক মোল। আচ্ছা অ্যাভোগাড্রোর সংখ্যা মানে কি, মানে কতটা কি আছে, কতটা অণু আছে, তাই না, কতটা অণু বা কতটা পরমাণু আছে সেটা কই থাকে এক মোলে। তার মানে অ্যাভোগাড্রোর সংখ্যা এতটা অণু আছে, তার মানে এত অণু পার মোল, তাই না। তাহলে এটার একক হবে কি মলিকুল, MOLECULE, মলিকুল কি পার মোল হবে, তাই না। কারণ এতগুলো পরমাণু কই থাকে এক মোলেতে থাকে, যেটাতে থাকে ওটাতে আমরা জানি পার হয়, তাই না। তাহলে এতটা মলিকুল পার মোল এটা হলো একক। অ্যাভোগাড্রোর সংখ্যা নরমালি আমরা একক লিখি না, একক না লিখলে সমস্যা নাই, বাট যদি একক লেখো তাহলে মলিকুল পার মোল লিখবা, ঠিক আছে। কারণ এতগুলো মলিকুল আছে কোথায়, এক মোলে আছে, সূত্র অনুযায়ী এটা। তাহলে এইটা সমান এখন কই হয় দেখো, এখানে যে পার মোল কাটা, ঠিক আছে, এটা যদি কাটো 8.314 এটা 6 দিয়ে যদি ভাগ করো তাহলে 1 এর থেকে বড় একটা সংখ্যা আসে, তাহলে 1.38 আসে। 1.38 গুণন এখানে 10 টু দি পাওয়ার 23 টা উল্টা যদি যাও 10 টু দি পাওয়ার -23 হয়। আর এই যে পার মোল কাটা, তার মানে জুল পার কেলভিন পার মলিকুল, এই CUL এটা হলো একক, ঠিক আছে। তাহলে এইটা আমার এই মান প্লাস এটা লেখো জুল পার কেলভিন পার মলিকুল। তাহলে এখানে জুল পার মলিকুল আছে, পার কেলভিনটা নেই, কেলভিন কিন্তু গুরুত্বপূর্ণ কারণ মলিকুল আমরা অনেক টাইমে বাদ দিই। তাহলে এইখানে দেখো জুল পার কেলভিন, মোর অ্যাপ্রোপ্রিয়েট জুল পার কেলভিন পার মলিকুল, বাট এটা অপশনে নাই। তো দেখবা যে তাহলে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আছে, জুল পার কেলভিন আছে, মলিকুলটা বাদ দিলেও সমস্যা নাই, বাট কেলভিন তুমি যদি বাদ দাও তাহলে সমস্যা, এজন্য এটা আসলে হবে না। কোথাও না বুঝলে একটু বইলো, হ্যাঁ। কোন তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি শূন্য, কোন তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি শূন্য, এই গতিশক্তির সূত্র কি, E = সমান কি 3/2 nRT, ঠিক আছে। তাহলে গতিশক্তি এটা হলো কেলভিন, তাহলে গতিশক্তি শূন্য হবে কখন, যখন তাপমাত্রাটা শূন্য হবে, তাই না। তাহলে তাপমাত্রা যখন শূন্য মানে কেলভিন তাপমাত্রায় শূন্য, তার মানে এটা যখন 0 কেলভিন হবে, তার মানে 0 কেলভিন সমান কত -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না। তাহলে -273, যেহেতু এই সূত্রে টি মানে কি, টি মানে হলো তোমার কেলভিনের, তার মানে 0 কেলভিন হলে আমরা গতিশক্তি শূন্য হয়। আর 0 কেলভিন মানে কি, কোন একটা ডিগ্রির সাথে যদি 273 যোগ করো তাহলে তুমি কেলভিন পাও। কেলভিন সমান কি সেলসিয়াস প্লাস 273, তাই তো। তাহলে তুমি সেলসিয়াস যদি বের করতে যাও তাহলে কেলভিন থেকে 273 বাদ দিবা, তাহলে 0 কেলভিন থেকে 273 বাদ দিলে তুমি সেলসিয়াস পাও, মানে -273। তাহলে এইটা ঠিক আছে -273। আর ওই তাপমাত্রায় গ্যাসের আয়তন কিন্তু শূন্য, আমরা জানি না 0 কেলভিন, আচ্ছা সরি এই তাপমাত্রায় তো শূন্য, কিন্তু যদি বলে গ্যাসের আয়তন শূন্য হয় পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা কত, পরম শূন্য তাপমাত্রা কিন্তু 0 কেলভিন, শূন্য তাপমাত্রা এই দুইটা কিন্তু একই হলো না তাহলে, ঠিক আছে। পরম শূন্য তাপমাত্রা কিন্তু 0 কেলভিন, ঠিক আছে। পরম শূন্য তাপমাত্রা একই তো, তাহলে পরম শূন্য তাপমাত্রা হলো 0 কেলভিন, 0 কেলভিন মানে কত, এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু গ্যাসের আয়তন শূন্য হয়, আয়তন কি হয় এখানে আয়তন শূন্য, তোমরা জানো পরম শূন্য তাপমাত্রা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। তাহলে এই পরম শূন্য তাপমাত্রা হলো 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক টাইমে কেলভিন আর সেন্টিগ্রেড -273 কেলভিন, এটা খুবই ভালো করে মনে রেখো, ঠিক আছে, কারণ এটা অনেক টাইমে তোমরা উল্টাপাল্টা করো। হ্যাঁ কেলভিন রে ডিগ্রি বানাও, মনে রাখবা 0 কেলভিন, কেলভিন সবসময় সুপেরিয়র, কারণ ডিগ্রির কোনো খেলাই নাই, এই বইয়ে কোনো ডিগ্রি নাই, সব কেলভিনে আছে, পরে সেটা তুমি ডিগ্রিতে করতেছো, ঠিক আছে। এই সূত্রগুলোর মধ্যে মান সবসময় কেলভিনে বসাইতে হয়। তাহলে 0 কেলভিন বা এবার আসে গ্যাস সূত্র, গ্যাস সূত্রগুলো কি কি আছে, গ্যাস সূত্র কি কি আছে, গ্যাস সূত্র গ্যাস সূত্র
গ্যাস সূত্র প্রথমে আমি তোমাদের বলতেছি, দেখো তোমরা জানো P1 V1 বাই T1 ইকুয়াল কি P2 V2 বাই T2। এটা হলো কি সমন্বয় সূত্র, তাই না? এটা হলো সমন্বয় সূত্র। এটা কখন বসাবা? যখন দেখবা তোমার মান দিবে PVT, তিনটারই মান দিয়ে দিছে, তিনটাই চেঞ্জ হয়ে গেছে, তিনটাই ভেরিয়েবল, সেই ক্ষেত্রে এই সূত্র, ঠিক আছে? কোনো কারণে তোমার দুইটা দিতে পারে, হয়তো তাপমাত্রা স্থির বা আয়তন স্থির বা চাপ স্থির, এটা বলতে পারে। তাহলে এখন সেই সূত্র আসো, দেখো তুমি এখন কি করবা, P1 V1 ইকুয়াল P2 V2। এই যে P1 V1 ইনটু P2 V2, এখানে স্থির কোনটারে আমি ধরছি? আমি এখানে স্থির ধরছি এই যে তাপমাত্রা T কনস্ট্যান্ট, তাই না? এখানে T কনস্ট্যান্ট। T কনস্ট্যান্ট কার হয়? যখন এটা বয়েলের সূত্র হবে, তাই না? তাহলে এটা আমার কার সূত্র? এটা অবশ্যই আমার বয়েলের সূত্র, ঠিক আছে? এটা আমার বয়েলের সূত্র, বয়েল, কারণ বয়েলে আমার তাপমাত্রা স্থির, এটা হলো বয়েল, ঠিক আছে? এবার আমি যাব চার্লসের সূত্র। চার্লসের সূত্র মনে রাখবা, চার্লসের চ দিয়ে হলো চাপ, তাহলে তার চাপ স্থির, তাহলে এখানে চাপটারে বন্ধ রাখো। চাপ বন্ধ রাখলে তাহলে কি সূত্র পাবা? চাপ যদি এখানে বন্ধ রাখো তাহলে T বাদে তুমি কি V1 বাই T1 ইনটু V2 বাই T2, তাই না? এখানে আমার প্রেসার কনস্ট্যান্ট, বুঝছো? তাহলে চাপ যখন এই সূত্রের মধ্যে সরাই দিবা, এই সূত্র থেকে কিন্তু পাবা চাপটারে সরাই দিলে V1 বাই T1 V2 বাই T2, তাহলে এটা হলো চার্লসের সূত্র, ঠিক আছে? এরপরে আসো গে-লুসাকের সূত্র। গে-লুসাকের চাপীয় সূত্র, তাই না? চাপীয় সূত্র। তাহলে ওর সূত্রে কি হবে গে-লুসাকের? দেখো বয়েলের ক্ষেত্রে তাপমাত্রা স্থির, চার্লসের ক্ষেত্রে বয়েল মানে কি? যে ফুটাইতেছো মানে তাপমাত্রা, তাহলে বয়েলের টি স্থির, এখানে টিটারে সরাই দিবা। চার্লসের পি স্থির, তাহলে এখানে পিটারে সরাই দিবা। আর গে-লুসাকের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে টি স্থির, একজনের ক্ষেত্রে পি স্থির, তাহলে গে-লুসাকে কি হবে? ভি স্থির, তাই না? তাহলে ভি স্থির যদি হয় তাহলে এখানে আসলে হইতেছে কি P1 বাই T1 ইনটু P2 বাই T2, তাহলে এখানে হলো আমার কি ভি স্থির, ঠিক আছে? এমনি করে একটা একটা স্থির দিয়ে যদি একটা স্থির রেখা একটা করো, তিনজনের সূত্র পাওয়া যাও, তাহলে এইটা স্থির হয়ে গেল, ঠিক আছে? এই সূত্র হয়ে গেল। এখন একটা জিনিস মনে রাখবা যে এই যে বয়েলের সূত্র, দেখো শুধু মনে রাখবা একমাত্র বয়েলের সূত্রে একটা জিনিস আছে যে ব্যস্ত অনুপাতে, বাকি সবগুলাতেই সমানুপাতিক, তাহলে বয়েলের সূত্রে যে লেখাটা হবে এটারে কি বলে? এটারে বলে আইসোথার্ম বা সমস্ত রেখা। আইসোথার্ম, থার্ম মানে তাপমাত্রা, আইসো মানে সমান, আইসোথার্ম মানে কি? তাপমাত্রা সমান থাকতেছে, বয়েলের সূত্রে তাপমাত্রা সমান থাকে, তাই না? তাহলে এটা হলো আইসোথার্ম বা সমস্ত লেখ। এখানে পি আর ভি যদি তুমি একটা পি আর ভি যদি করো, এই পাশে পি আর এই পাশে ভি যদি করো, তাহলে এই যে এটা পাবা, এটা আসলে এমন পাবা, ঠিক আছে? তাহলে এইটারে কি বলে? যে অধিবৃত্ত, তাই না? অধিবৃত্তীয় তুমি পাবা, লেখো পারবা, ঠিক আছে? তাহলে অধিবৃত্তীয় লেখা পাবা, বাকি সবগুলো ভি আর টি যেহেতু এরা সমানুপাতিক, ফলে এদের তুমি কি পাবা? এদের তুমি পাবা কিন্তু মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে? মনে রাখবা দুইটা যদি সমানুপাতিক হয়, এটা সমান এটা সমানুপাতিক হইলে মূল বিন্দুগামী হয়ে যায়, ঠিক আছে? সমানুপাতিক হইলে মূল বিন্দুগামী, ব্যস্তানুপাতিক হইলে অধিবৃত্ত, মানে এরকম, ঠিক আছে? একটা বাড়লে আরেকটা কমবে, এখন কোন কারণে দেখো পি আর ভি যদি বলে পি আর, দেখো পি ভি তুমি তো জানো পি ভি হলো কনস্ট্যান্ট, তাহলে পি সমানুপাতিক 1/v, তাই না? পি আর ভি বিপরীত, তাহলে তুমি যদি পি আর ভি হলো ব্যস্তানুপাতিক, কিন্তু পি আর 1/v কিন্তু সমানুপাতিক হইতেছে, বুঝছো কিনা কথাটা? পি আর ভি তো ব্যস্তানুপাতিক, বাট পি আর 1/p তে সমানুপাতিক হইতেছে, তাহলে পি আর 1/p, বলে যদি আমি এক খবর পর যদি পি দেই আর এক খবর পর যদি 1/p দেই, তাহলে কিন্তু আমি মূল বিন্দুগামী পাবো, ঠিক আছে? তোমরা জাস্ট মেইন সূত্রে দেখবা সমানুপাতিক হইলে এরকম, যেহেতু পি আর 1/v কি সমানুপাতিক হইতেছে, এইজন্য মূল বিন্দুগামী, বাট পি আর যখন আমার ভি দিবে তখন কিন্তু এইটা হয়ে যাবে, ঠিক আছে? অধিবৃত্তীয়, ঠিক আছে? এটা তাহলে বুঝছো এই চার্লসের সূত্র কি? এই চার্লসের সূত্র, তারপর গে-লুসাকের সূত্র, এগুলা সবগুলো কি স্থির হবে, ঠিক? এই মূল বিন্দুগামী হবে, ঠিক আছে? এগুলা হবে সব মূল বিন্দুগামী, মনে রাখবা শুধুমাত্র চাপ পি আর ভি যদি দেয়, এই দুইটা ব্যস্তানুপাতিক, বাকি দুনিয়ার সবকিছুই কি সমানুপাতিক, তাহলে এটা যত গুণ বাড়বে এটা তত গুণ বাড়বে, ঠিক আছে? আর এখান থেকে আরো সূত্র আছে যে কি, এই যে পি, এই সূত্র থেকে আসছে কিন্তু পি ভি ইকুয়াল কি এনআরটি, এখান থেকে আসছে, আসলে এখান থেকে এই সমন্বয় সূত্রটা আসছে। তাহলে এখানে তোমরা এখন এই সূত্র থেকে পি ভি ইকুয়াল কি এনআরটি, এখন দেখো বা
এই পিভি এন সমান কি লেখা যায় ডাব্লিউ বাই এম, ভর বাই আণবিক ভর আরটি, তাই না? তাহলে এইটারে পিএম, এমটা রিভার্স দিলাম, আর ডাব্লিউ বাই এম কি দিলাম ভি ইনটু আরটি। ফলে এই ডাব্লিউ বাই ভি ভর ভাগ আয়তন এটা সমান কি লেখা যায় ঘনমাত্রা মানে ডি আরটি, ঠিক আছে? অতএব কি লেখা যায় ডি সমান কি, আচ্ছা এটা পিএম তাই না, পিএম বাই আরটি, ঠিক আছে? তাহলে মনে রাখবা যে এই যে দেখো এইটা কিন্তু মনে রাখতে পারো, ঠিক আছে? যে পিএম সমান মানে ডি সমান কি পিএম বাই আরটি, এটা হলো ঘনমাত্রা। তোমার অনেক টাইমে ঘনমাত্রা দিতে পারে, ঘনমাত্রা সমান পিএম বাই আরটি। তাহলে এই যে ঘনমাত্রাটা আসতেছে, এই যে ঘনমাত্রা, এই ঘনমাত্রা দেখো এই যে চাপ, চাপের কিন্তু সমানুপাতিক, ঠিক আছে? চাপের সমানুপাতিক, আর এই যে তাপমাত্রা এর কিন্তু ব্যস্তানুপাতিক 1/t। তাহলে এইটা গুরুত্বপূর্ণ, অনেক টাইমে তোমার ঘনত্ব বলে যে ঘনত্ব আসলে কার সমানুপাতিক কার ব্যস্তানুপাতিক। তাহলে এই ঘনত্বটা তাপমাত্রার ব্যস্তানুপাতিক, চাপের সমানুপাতিক। তাহলে চাপ যত বাড়াবা তত বেশি ঘনত্ব হবে। চাপ বাড়াইতেছো একে কাছাকাছি আসবে, কাছাকাছি অনুগুলো এসে ঘনত্ব বাড়বে, ঠিক আছে? তারপর তাপমাত্রা যদি বাড়াও তাহলে ঘনত্ব কমবে, তাপমাত্রা বাড়ালে অনুগুলো ছুটতে থাকবে, আশেপাশে চলে যাবে, ফলে ঘনত্ব কমবে। ফলে তাপমাত্রার সাথে কিন্তু কি ব্যস্তানুপাতিক বা চাপের সাথে সমানুপাতিক, ঠিক আছে? আমি এটা মনে রাখতাম কেমনে, আমি মনে রাখতাম এই যে ঘনত্ব, ঘনত্ব তোমরা কিন্তু রো পড়ছো, রো ইকুয়াল এম বাই ভি পড়ছো, তাই না? তো এই রো পি এর মতো দেখতে, তাহলে এই পি সমান পি লেখা যায়, মানে এই রো যেটা পি, পি পি এর সমানুপাতিক, আর তাপমাত্রা তাহলে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? বুঝছো? তাহলে পি পি যেহেতু পি এর সাথে মনে রাখবা পি পি সিমিলার, এই জন্য কি এই রো এর সাথে পি চাপ সমানুপাতিক, বাট 1/t যেটা এটা হলো ব্যস্তানুপাতিক, মানে তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এটা কিন্তু আসে। তাহলে এখানে সব সূত্রগুলো কিন্তু এখানে গেল। এবার দেখো একটি আদর্শ হচ্ছে যে পিভি, পিভি বনাম 1/p। তাহলে এই যে পিভি এই দুইটাই তুমি জানো ধ্রুব সংখ্যা, ঠিক আছে? যদি পি বাড়াও তাহলে ভি কমবে, ভি বাড়ালে পি কমবে, বাট দুইটার গুণফল সবসময় ধ্রুব থাকবে। আর 1/p এর লেখচিত্র, তাহলে এই বরাবর আছে পিভি আর এই বরাবর আছে 1/p, ঠিক আছে? তাহলে এইটা সবসময় এমন থাকবে, এটা আসলে বাড়বে না, ঠিক আছে? পিভি যেটা মানে ওয়াই বরাবর যে এই যে এই দূরত্বটা আসলে বাড়বে না, ঠিক আছে? এই দূরত্ব বাড়বে না, কারণ পিভি দুইটার গুণফল একটা কনস্ট্যান্ট ধ্রুব সংখ্যা আমরা জানি, এই জন্য এটা এমনই থাকবে। আর এটা তাহলে কি এক্স অক্ষের সমান্তরাল, এটা এক্স অক্ষ, এটা সমান্তরাল হইতেছে না, তাহলে এক্স অক্ষের সমান্তরাল। মনে রাখবা দুইটার গুণফল কখনোই উঁচা নিচা হবে না, এক সমানই থাকবে, ঠিক আছে? তারপর চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক দেখো, এই যে আমি বললাম দেখো এই যে ডি যেটা ডি সমানুপাতিক পি সমানুপাতিক 1/t, তাই না? এই ঘনত্ব আর চাপ সমানুপাতিক, ফলে চাপ যত বাড়াবা যোগের ঘনত্ব বাড়বে, ঘনত্ব বাড়বে মানে কি ডেনসিটি বাড়তেছে, ফলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বাড়বে না? ফলে এই যে চাপ যদি বাড়াও ঘনত্ব স্ফুটনাঙ্ক কিন্তু বাড়বে, ঠিক আছে? যৌগটা ঘন হবে, কাছাকাছি আসবে, আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল কি আন্তঃআণবিক আকর্ষণ বাড়বে, ফলে দেখবা কাছাকাছি আসতেছে, ফলেই বাড়বে। আচ্ছা এসটিপি তে বলছে 50 সিসি, সিসি মানে কি এই যে এমএল, এমএল আর সিসি একই, ঠিক আছে? কিউবিক সেন্টিমিটার। তাহলে 50 এমএল ক্লোরিন গ্যাস অণুর সংখ্যা আর 50 এমএল নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা হিসাব করো। দেখো এসটিপি বলছে, এসটিপি মানে কি, এসটিপি মানে কি, এসটিপি মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 atm, তাই না? 0 মানে কি 273 কেলভিন, ঠিক আছে? দেন এসএটিপি মানে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 298 কেলভিন ও 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল। আচ্ছা এই যে প্যাসকেলটা, এই প্যাসকেল পিএ, প্যাসকেল সমান কিন্তু নিউটন পার মিটার স্কয়ার লেখা যায়, ঠিক আছে? ঠিক আছে? প্যাসকেল মানে চাপের একক, চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল, তাহলে নিউটন পার মিটার হয়, এর আগে দেখাইছি। তাহলে 100 কিলো প্যাসকেল 101.321 সমান 1 atm, তাহলে 100 সমান অবশ্যই 1 এর থেকে কম হবে, মানে 0.99 হবে atm, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ না? তো এই যে এসএটিপি তে এই ক্ষেত্রে আয়তন হলো আমার কত 24.7 ভি সমান 24.789 লিটার, এটা তুমি জানো। আর এসটিপি তে আয়তন সমান কত 22.4 লিটার, হ্যাঁ এটা বললাম। আচ্ছা এখানে বলছে এসটিপি তে মানে এই ক্ষেত্রে চাপ আর আয়তন কিন্তু সমান, চাপ আয়তন সমান। তাহলে এই যে P1 V1/T1
ইনটু P2V2 বাই T2। এই সূত্রে বলছে এখানে চাপ আয়তন সমান, আচ্ছা এটা না, এটা মনে করে যে P V ইনটু nRT, এই সূত্র থেকে আসছে। এখানে বলছে চাপ তাপমাত্রা সবই সমান, তার মানে এখানে চাপ সমান, ঠিক আছে, এখানে তাপমাত্রা সমান। STP বলছে মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 atm, মানে P আর T এখানে সমান হইতেছে কনস্ট্যান্ট, ঠিক আছে, আর তো এমনি কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এই যে V, তার মানে বাকি থাকতেছে V আর n, তাহলে V সমানুপাতিক n। যেখানেই দেখবে একটা কথা মনে রাখো, চাপ আর তাপমাত্রা, কি বললাম, চাপ তাপমাত্রা যদি ধ্রুবক থাকে তাহলে সেটাকে বলে অ্যাভোগাড্রোর সূত্র। এই যে এটা হলো অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে, অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রো, এটা কখনো সবসময় মনে রাখা লাগবে, ঠিক আছে। তাহলে চাপ আর যদি তাপমাত্রা, মানে ওই যে এসটিপি যদি বলে, এসটিপি বলছে মানে কি, চাপ আর তাপমাত্রা বলে দিছে ওরা, যেহেতু দুই ক্ষেত্রে চাপ আর তাপমাত্রা সমান, চাপ আর তাপমাত্রা সমান হলে আয়তন সবসময় মোল সংখ্যার সমানুপাতিক। এই সূত্র থেকে দেখলাম আয়তন সবসময় কি মোল সংখ্যার সমানুপাতিক, এটা বলে অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে। আয়তন হবে মোল সংখ্যার সমানুপাতিক, যেহেতু এই ক্ষেত্রে দুইজনেরই আয়তন সমান, ফলে দুইজনেরই মোল সমান হবে। আর দুইজনের মোল সমান মানে কি, মোল সমান যদি হয় তাহলে অণু সংখ্যা তো অবশ্যই সমান, এর এক মোল যতগুলো অণু আছে এর এক মোল অতগুলো অণু আছে, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই সমান হবে অ্যানসার, বুঝছো কিনা। যেহেতু এখানে এসটিপি বলে দিছে মানে কি চাপ আর তাপমাত্রা কনস্ট্যান্ট বলে দিছে, তার মানে আমি শিওর অ্যাভোগাড্রোর সূত্র। আর অ্যাভোগাড্রোর সূত্র একদম মুখস্থ, যে আয়তন সমানুপাতিক মোল সংখ্যা। যেহেতু এখানে আয়তন সমান বলে দিছে, তাহলে আয়তন সমান হওয়ার কারণে অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী মোল সংখ্যা আমার সমান, আর মোল সংখ্যা সমান হলে অণু সংখ্যা সমান হবে, তার মানে অবশ্যই অণু সংখ্যা সমান। এবার দেখো, স্থির চাপে কোনো একটা গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে, দেখো এখন আমি তোমাদের দেখাবো এই যে যতগুলো আমাদের বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গেলুসাক, এগুলার সূত্র দিয়ে তোমাদের কিন্তু এমসিকিউ আসে যে এটা দ্বিগুণ করা হলো, ওইটা হাফ গুণ করা হলো, তাহলে এটা কত গুণ হবে। তোমরা কিন্তু P1 V1 সূত্র লিখে থাকো, তো আমি একটু দেখাবো, দেখবা যে সূত্র না লেখে কেমনে এই জিনিসগুলো পারা যায়, ঠিক আছে। সূত্র তোমার লেখা লাগবে না, খাতায় তুমি খাতায় টাচই করবে না, তাতেই তুমি এগুলা পারবা, তোমাদের এগুলা কিন্তু দেওয়া আছে। তো এটা কেমনে দেখো, শুধু মনে রাখবা যে বয়েলের সূত্র যেটা মানে PV, এটা হলো ব্যস্ত অনুপাতে, তার মানে P দ্বিগুণ করলে V হাফ গুণ হবে, P 4 গুণ করলে V 1/4 গুণ হবে, P 9 গুণ করলে V 1/9 গুণ হবে, কারণ ব্যস্ত অনুপাতিক। আর বাকি সবগুলো সমানুপাতিক, তার মানে V আর T যদি বলে সমানুপাতিক, তাহলে V দ্বিগুণ করলে T ও দ্বিগুণ, তাই না, V 4 গুণ করলে T ও 4 গুণ, তারপর P আর যদি T বলে সেটাও দ্বিগুণ হলে দ্বিগুণ, তাই না। শুধুমাত্র P আর V ব্যস্ত অনুপাতিক, বাকি দুনিয়া যা দেবে সব সমানুপাতিক, দ্বিগুণ হলে দ্বিগুণ, 4 গুণ 4। তাহলে এখানে বলছে দেখো স্থির তাপ, তাপ স্থির বলছে, কোন গ্যাসের চাপ দ্বিগুণ বললে আয়তন, তাহলে কি দেখো চাপ আর আয়তন, আমি তোমাদের বলছি P আর V বললে ব্যস্ত অনুপাতিক, কিন্তু এখানে তো PV বলা নেই, P আর V বলছে বলে নেই, এখানে বলছে কি T আর V। তাহলে যেহেতু P আর V বলে নেই, তাহলে অন্য সবগুলো সমানুপাতিক, ফলে দ্বিগুণ বললে অবশ্যই দ্বিগুণ হবে, তাহলে আয়তন দ্বিগুণ, লাগা দ্বিগুণ, ঠিক আছে, বুঝছো। যদি এখানে P আর V বলতো, তুমি শুধু দেখবা তোমার চাইছে কি আর মান দেওয়া আছে কি, এই দুইটা যদি P আর V না হয়, বাকি সবগুলাই দ্বিগুণ বলবে বা 4 গুণ বলবে, তুমিও দ্বিগুণ 4 গুণ করে দিবা, কারণ এটা তো সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, কথা বুঝছো। তাহলে এটা চোখ বন্ধ করে দ্বিগুণ, ঠিক আছে, গ্যাসের। এন্ড তুমি যদি এখানে ই করো, তাহলে এখানে চাপ P আর এখানে আয়তন V, এই সূত্র এখন কি P1 চাপ আর এখানে আয়তন তো V, ঠিক আছে, চাপ দ্বিগুণ বাড়লে, আচ্ছা সরি, এটা তো আসলে বয়েলের সূত্রে পড়ে গেছে, P আর V পড়ে গেছে, তাহলে তো ব্যস্ত অনুপাতিক হবে, তাহলে এটা 1 বাই কি অর্ধেক হয়ে যাবে, দ্বিগুণ করলে অর্ধেক, তাই না, আমি তো ভাবছি সমানুপাতিক, তো এটা তো বয়েলের সূত্রে পড়ে গেছে, বয়েলের সূত্রে পড়লে ব্যস্ত অনুপাতিক, ঠিক আছে। যেহেতু দ্বিগুণ বলছে তাহলে কি হবে হাফ গুণ, তাহলে এই যে অর্ধেক, ঠিক আছে। তাহলে যে P1 V1 ইকুয়াল কি P2 V2, তোমার V2 চাইছে, তাহলে V2 সমান কি P1 V1 বাই কি P2, ঠিক আছে। যেহেতু চাপ এখানে বলছে দ্বিগুণ করছে, তার মানে 2P1, আর এখানে P1 এখানে V1, তাহলে P1 এটা কাটা, দেখো V1/2, ঠিক আছে। তো এই অঙ্ক তোমার করা লাগবে না, আমি এরপরও আরো কয়েকটা দেখাই দিচ্ছি। দেখো এই প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রামে সবথেকে বেশি আয়তন দখল করে, দেখো প্রমাণ তাপমাত্রা চাপ এসটিপি বলছে, তার মানে অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র মানে কি V সমানুপাতিক n, ঠিক আছে। তাইলে সবথেকে বেশি আয়তন, আয়তন সবথেকে বেশি হবে কার, যার মোল সংখ্যা সবথেকে বেশি, তাহলে মোল সংখ্যা এখানে কার, দেখো 1 গ্রাম বলছে, তাহলে মোল সংখ্যা কেমনে পাও, এই যে তোমার যেটা বলবে ওটা ভাগ আণবিক ভর, যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে 1 গ্রাম, ফলে যার আণবিক ভর কম তার মোল সংখ্যা বেশি, এটা তোমরা জানো। মোল কেমনে বেশি হয়, যার আণবিক ভর কম, তাহলে এখানে হাইড্রোজেনের আণবিক ভর কম মাত্র 2, তাহলে এর আণবিক ভর কম হওয়ার কারণে এর মোল বেশি, আর মোল বেশি হওয়ার কারণে এর আয়তন বেশি, তাহলে অ্যানসার হবে হাইড্রোজেন। এরপর দেখো এসটিপি তে একটি গ্যাসের আয়তন 100 এত, একই তাপমাত্রায় উক্ত গ্যাসের চাপ অর্ধেক করলে আয়তন কত হবে। এই দেখো এখানে কি চাইছে, চাপ, চাপ মানে P,
চাপ আর আয়তন, চাপ আর আয়তন মানে কি পি আর ভি, পি আর ভি তাহলে ব্যস্তনের সূত্র। তাহলে গ্যাসের চাপ যদি অর্ধেক করো, চাপ অর্ধেক করলে আয়তন অবশ্যই দ্বিগুণ হবে, ঠিক আছে? তাহলে আয়তন দ্বিগুণ, তাহলে 150 আছে, তাহলে আয়তন হবে 300, ঠিক আছে? অঙ্ক না করে কিন্তু তোমরা বুঝলা। ওই যে পি আর ভি বলছে, যেহেতু তুমি দেখবা তোমার চাইছে কি আর মান দেওয়া আছে কিসে, যেহেতু এখানে চাইছে ভি আর মান দেওয়া আছে পি, তাহলে পি আর ভি আমরা জানি ব্যস্তানুপাতিক, ফলে অবশ্যই এখানে কি দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? হাফ গুণ করছি মানে অবশ্যই আমার দ্বিগুণ হয়ে যাবে, মানে 150 থেকে 300, ফলে তোমার কিন্তু অঙ্ক করা লাগলো না। আবার দেখো, একটা অক্সিজেন সিলিন্ডারে 250 এটিএম চাপ সহ্য করতে পারে, ঠিক আছে? সিলিন্ডার 150 এটিএম চাপে ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ করা হলো। কত তাপমাত্রায় সিলিন্ডারটি ব্যাস করে দেওয়া হবে? কত তাপমাত্রায়, মানে টি মানে চাইছে, টি2 চাইছে, ঠিক আছে? আর মান দেওয়া আছে কিসে, দেখো পি দেওয়া আছে, তাহলে পি আমি বলছি পি আর ভি কেবলমাত্র ব্যস্তানুপাতিক, পি আর ভি, বাট এখানে পি আর টি চাইছে মানে সমানুপাতিক, ঠিক আছে? ফলে এখানে তাপমাত্রা অবশ্যই চাপের আমার সমানুপাতিক। ফলে আগে চাপ ছিল কত? আগে চাপ ছিল 125, না এত চাপ সহ্য করতে পারে, হ্যাঁ 100, এত চাপে দ্বারা পূর্ণ করা হলো কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। তাহলে এই চাপ সে সহ্য করতে পারে, মানে তার এটা লাস্ট স্টেজ, তার মানে এটা অবশ্যই কি, এটা হলো আমার পি2, তাই না? সে প্রথমে এই অবস্থায় আছে, তারপর হচ্ছে কত তাপমাত্রায় সে সহ্য করতে পারে, তার মানে এটা হলো আমার পি2 আর এটা হলো আমার পি1। তাহলে 125 থেকে আমার চাপ করছে আমি দ্বিগুণ, তাহলে তাপমাত্রা আমার দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তাপমাত্রা আগে ছিল 27 ডিগ্রি, মানে কত 300 কেলভিন, তাহলে এখন আমার তাপমাত্রা দ্বিগুণ হয়ে যাবে, মানে 600 কেলভিন হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে 600 কেলভিন। আর 600 কেলভিন মানে ডিগ্রিতে যদি আমি করি তাহলে কত হবে? 600 কেলভিন এখানে দেওয়া নাই, ঠিক আছে? তাহলে 600 কেলভিন এখানে বলছে অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ করা হলো কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? 600 কেলভিন। তাহলে 600 থেকে তুমি 273 বাদ দাও, তাহলে তুমি ডিগ্রিতে পাও 273 বাদ, তাহলে 273 বাদ দিলে কত হয়? 327 ডিগ্রি। তাহলে অ্যান্সার এটা, ঠিক আছে? বুঝছো? সে বলছে কত তাপমাত্রায় বিস্ফোরিত হবে, তাহলে এই বিস্ফোরিত হওয়ার জন্য আমার চাপ লাগে 250 এটিএম, এখানে দেওয়া আছে 250 এটিএম। তাহলে এটা আমার লাস্ট চাপ, তাহলে আমার আদি চাপ ছিল 125 এটিএম, তাহলে আদি চাপ P1 হলো আমার 125, P2 তার মানে চাপ আমি দ্বিগুণ করছি, তাহলে অবশ্যই আমার তাপমাত্রা দ্বিগুণ করা লাগবে, কারণ আমি জানি এগুলা হলো সব সমানুপাতিক সূত্র, একটা দ্বিগুণ করলে আরেকটা দ্বিগুণ, কেবলমাত্র P আর V হলো ব্যস্তানুপাতিক, বাকি সবগুলোই দ্বিগুণ। আর তোমরা যদি কারো যদি এরকম বুঝতে অসুবিধা হয় তখন তোমরা কি করবা, সূত্র দিয়ে করবা যে P1/T1 P2/T2, ঠিক আছে? এখানে P1 হলো 125, P2 হলো 250, T1 হলো কত 300 কেলভিন, তাহলে দেখো পাই গেছো, ঠিক আছে? এবার দেখো একটা নির্দিষ্ট করে গ্যাসের চাপ অর্ধেক, চাপ অর্ধেক, তাপমাত্রা দ্বিগুণ করা হলো, আয়তন কত গুণ হবে? তাহলে এই যে ঠান্ডা মাথায় দেখো, দেখো আয়তন তোমার চাইছে, ঠিক আছে? তাহলে আয়তনের সাথে চাপ, চাপ আর আয়তন মানে এই যে পি আর ভি, তার মানে পি আর ভি ব্যস্তানুপাতিক, ফলে আয়তন যেহেতু চাপ অর্ধেক করছি ফলে আয়তন আমার দ্বিগুণ হবে, ঠিক আছে? এটা একটা কন্ডিশন, তাহলে 2 গুণ একটা হলো, প্লাস তাপমাত্রা আবার দ্বিগুণ করছি, তাহলে তাপমাত্রার সাথে আবার আয়তনের সম্পর্ক কি সমানুপাতিক, ফলে তাপমাত্রা দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে, ফলে এর কারণে দ্বিগুণ হইতেছে, এর কারণে দ্বিগুণ হইতেছে, তার মানে 2 গুণন 2 মানে 4, তাহলে অ্যানসার হবে 4, ঠিক আছে? একটা নির্দিষ্ট করে গ্যাসের চাপ অর্ধেক এত, তাহলে অ্যানসার এখানে দেওয়া নেই, তাহলে অ্যানসার হবে এটা 4 গুণ, 4 গুণ, ঠিক আছে? আর তুমি তাহলে কি P1 V1/T1 P2 V2/T2 এই সূত্রতে যদি করো দেখবা যে তুমি আসলে 4 গুণই পাইতেছো। তাহলে বুঝছো কিনা, তোমার আয়তন চাইছে, মান দেওয়া আছে এটা, তাহলে আয়তনের সাথে তুমি একবার কি চাপের কম্পারিজন করলা, দেখতেছো বয়েলের সূত্র P আর V, তার মানে ব্যস্তানুপাতিক, ফলে চাপ অর্ধেক করলে আয়তন দ্বিগুণ হবে, তাহলে এর কারণে দ্বিগুণ হইলো। আবার তাপমাত্রার সাথে এটা তো সমানুপাতিক, ঠিক আছে? তাপমাত্রার সাথে এটা সমানুপাতিক, তাহলে তাপমাত্রা দ্বিগুণ করলেও আয়তন দ্বিগুণ হইলো, তাহলে 2 গুণ 2 4 গুণ, ঠিক আছে? তাহলে 4 গুণ। তো তোমরা যারা এটা বুঝতে অসুবিধা হয় তারা এই যে সূত্র দিয়ে করতে পারো। দেখো এই যে 5 লিটার গ্যাসের চাপ ও কেলভিন তাপমাত্রা, এইটা দেখো আয়তন চাইছে, ঠিক আছে? এখানে বলছে যে গ্যাসের চাপ ও কেলভিন তাপমাত্রা দ্বিগুণ হয়, গ্যাসের চাপ ও তাপমাত্রা দ্বিগুণ। আচ্ছা, যদি 5 লিটার কোনো গ্যাসের চাপ ও তাপমাত্রা, চাপ ও দ্বিগুণ করছে আর তাপমাত্রাও দ্বিগুণ করছে, তাহলে আয়তন, তাহলে এই যে একই কথা, আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ঠিক আছে? ফলে এই চাপ দ্বিগুণ করছো, আয়তন দ্বিগুণ, এই তাপমাত্রা দ্বিগুণ করছো, চাপ দ্বিগুণ করার কারণে আয়তন হয়ে যাবে অর্ধেক, হাফ, ঠিক আছে? তাহলে চাপের কারণে হয়ে গেল হাফ, আবার তাপমাত্রা দ্বিগুণ করার কারণে কিন্তু আয়তন দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2, তাহলে এটার কারণে হাফ গুণ, এটার কারণে 2 গুণ, তাহলে হাফ ইনটু 2 মানে কি কাটা, মানে আগেরটাই থাকতেছে, তাহলে অ্যানসার হবে 5 লিটারই হবে। বুঝছো? তোমার যদি এটা অসুবিধা হয় তাহলে P1 V1/T1 ওই সূত্র দিয়ে করবা, এটা কিন্তু আমি দেখাই দিলাম। আগে যেহেতু
2 গুণন 2 ছিল, 2 দুগুণে 4 হয়ে গেছে, কিন্তু এটাতে হাফ গুণন 2 মানে আগেরটাই হইতেছে। এই সূত্র দিয়ে যদি করো পরে দেখবা যে 5 লিটারে তুমি পাইতেছো। ঠিক আছে, এই যে তাপমাত্রা দ্বিগুণ করছো মানে T2 ইকুয়াল কি 2T1, চাপও মানে P2 ইকুয়াল 2P1, এটা যদি করো দেখবা যে আসলে 5ই পাইছো। ঠিক আছে, তাহলে তোমরা এই আয়তনের সাথে যেটা দেওয়া থাকবে ওটা সূত্র দিয়ে করতে পারো। চাপের সাথে আয়তন যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে চাপ দ্বিগুণ করার কারণে আয়তন হাফ হয়ে গেল, আর তাপমাত্রা দ্বিগুণ করার কারণে ওইটাও দ্বিগুণ হয়ে গেল, তাহলে হাফ ইনটু 2 মানে আগেরটাই 1 হইতেছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 300 ml পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 7 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে আসা হলো, এর আয়তন কত হবে? দেখো আমি ওই যে ওই সূত্রটা বলছি কেবলমাত্র দ্বিগুণ হাফ গুণ এগুলা করা হইলে তোমরা কিন্তু করতে পারো। আর যদি তোমার একটা মান একটা 7 একটা 30 এরকম দেওয়া থাকে, দ্বিগুণ বা তিন গুণ না, কিন্তু এটা দেখো 27 ডিগ্রি আর এটা 7 ডিগ্রি, এটা কিন্তু দ্বিগুণ বা হাফ গুণ করা হয়নি, তাহলে এই ক্ষেত্রে তোমার একটু মেইন সূত্রে যাওয়া লাগবে। ঠিক আছে, এখানে তাপমাত্রা এখানে আয়তন। ঠিক আছে, এই যে একই চাপ বলছে, একই চাপ মানে কি চার্লসের সূত্র, চার্লসের সূত্র মানে কি V1/T1। ঠিক আছে, যেহেতু এখানে V আর T ভেরিয়েবল বাই V2/T2, তোমার এখানে কি চাইছে এর আয়তন চাইছে মানে V2 চাইছে, তাহলে V2 সমান কি হবে V1/T1 ইনটু T2। ঠিক আছে, V1 আদি ছিল 300 ml, 300 ml আদি 27 ডিগ্রি, 27 ডিগ্রি মানে কত? 27 ডিগ্রি মানে 273 ইনটু 27 মানে 300। ঠিক আছে, আর T2 লাস্ট তাপমাত্রা হলো 7 ডিগ্রি মানে 273 প্লাস 7 মানে 280। ঠিক আছে, তাহলে 300 300 কাটা 280, তাহলে লাস্ট আয়তন 280 ml। ঠিক আছে, 280 ml। দেখো SATB তে সমপরিমাণ গ্যাসের আয়তন সবচেয়ে কম কোন গ্যাসের? তাহলে এই যে SATB বলছে মানে চাপ আর তাপমাত্রা কনস্ট্যান্ট মানে অ্যাভোগাড্রোর সূত্র অনেকবার বলছি, তার মানে সবথেকে আয়তন বেশি হবে যার মোল বেশি, গ্যাসের আয়তন সবচেয়ে কম, তাহলে আয়তন সবচেয়ে কম হবে যার মোল কম। ঠিক আছে, তাহলে মোল কম কার? মোল ডিপেন্ড করে আণবিক ভরের উপরে, আণবিক ভর যত বেশি মোল তত কম, ফলে বলছে আয়তন সবচেয়ে কম মানে মোল সবচেয়ে কম মানে ভর যার সবথেকে বেশি আণবিক ভর। তাহলে এখানে আণবিক ভর হলো কার্বন ডাই অক্সাইড, কারণ এর হলো 44, এর হলো 32, এর হলো 17, এর হলো 28, তাহলে এর যেহেতু ভর সবথেকে বেশি আর মোল কম, আর এর মোল হওয়ার কারণে কম হওয়ার কারণে এর আয়তন কম, তাহলে অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। তারপর দেখো 64 গ্রাম অক্সিজেনের আয়তন কত? STP তে 64 গ্রাম এর আয়তন কত? আমরা জানি STP তে আণবিক ভর যেটা 1 মোল সমান আণবিক ভর, 1 মোল সমান আণবিক ভর, আণবিক ভর অক্সিজেন হলো 32 গ্রাম, তাই না? তাহলে অক্সিজেনের 32 গ্রাম সমান 1 মোল, আছে 64 গ্রাম, তাহলে 64 গ্রাম সমান কি 2 মোল। আণবিক ভরের যদি কি W টারে যদি কি m দ্বারা ভাগ করো তাহলে মোল পাও, তাহলে 64 কে 32 দিয়ে ভাগ করলে মোল পাবা 2 মোল, তাহলে 1 মোলের হলো 22.4 লিটার, তাহলে 2 মোল কত হবে? 2 মোল 22.4 এর ডাবল 44.8 লিটার, তাহলে অ্যানসার এটা। ঠিক আছে, এক কথায় তোমার মোল বের করতে হবে। আর মোলের সূত্র কি? মোলের সূত্র তোমরা তো জানো, মোল সমান কি W/m। ঠিক আছে, মানে আর যত ভর থাকে আণবিক ভর দিয়ে যদি ভাগ করো, তারপর আয়তন বাই 22.4, STP তে যে আয়তন দেয়া থাকবে ওটা যদি 22.4 লিটার দিয়ে ভাগ করো। ঠিক আছে, তারপর যত অণু দেয়া থাকবে অণুর যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে মানে 6.02 দিয়ে ভাগ করো, তারপর কি আসে যে PV/RT এটা। ঠিক আছে, আরেকটা আছে S * V ঘনমাত্রা ইনটু আয়তন, তাই না? এগুলা অনেকগুলো আছে, এগুলা তোমরা পরিমাণ কত রসায়নে দেখবা, এগুলা পড়া নেই। ঠিক আছে, তাহলে চল এরপরে STP তে কোন গ্যাসের 1 লিটার কত থাকে? আমরা জানি STP তে 1 মোল সমান 22.4 লিটার, অতএব 22.4 লিটার সমান 1 মোল, তাহলে 1 লিটারে বলছে 1 লিটার সমান কত হবে? 1/22.4, তাহলে 1/22.4 অনেক ছোট একটা সংখ্যা হবে, দেখো অনেক ছোট একটা সংখ্যা। ঠিক আছে, সবথেকে ছোট সংখ্যা এটা, তার মানে এটা হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, 0.045। তুমি একটা দেখো 1/22.4 কত আসতেছে, এটা তো আগে বাদ, অ্যানসার আসবে এইটাই। ঠিক আছে, কারণ যেই সংখ্যাগুলো আসতেছে পরে যদি 22.4 দিয়ে গুণ করো তাহলে 1 হওয়া লাগবে, এর যদি 22.4 দিয়ে গুণ করো দেখবা যে অনেক উল্টাপাল্টা কিছু একটা আসতেছে, এর গুণ করলে দেখবা যে আসতেছে।
তাহলে অ্যান্সার দেখো যে ওইটাই। হ্যাঁ, 27 ডিগ্রি তাপমাত্রায় 7 গ্রাম N2 গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাস মানে কি? PV = nRT। n এখানে কত? 7 ভাগ আণবিক ভর দ্বারা ভাগ করো। নাইট্রোজেন হলো 28 আণবিক ভর, ঠিক আছে? তাহলে অর ভর বাই আণবিক ভর ইনটু RT। এখন 1 তাহলে কি 1/4 RT/4 ইনটু PV। কত কি আসতেছে? PV = 750 RT। ও আচ্ছা, তাপমাত্রা দেওয়া আছে না, 27 ডিগ্রি দেওয়া আছে। 27 ডিগ্রি মানে কি 300 কেলভিন, তাই না? তাহলে R গুণন 300 ইনটু 4। তাহলে 300 রে 4 দিয়ে ভাগ করলে হয় 75 R। তাহলে PV = 75 R। আচ্ছা, 2 গ্রাম ডিউটেরিয়াম। ডিউটেরিয়ামের ভর কত? ভর হলো 4। তাহলে 2 গ্রাম মানে কি 2/4 সমান কি 0.5 মোল বা হাফ মোল, তাই না? হাফ মোল। তাহলে PV বাই হাফ RT, অতএব 2PV/RT। তাহলে 2PV/RT, ঠিক আছে? ডিউটেরিয়ামের ভর 4 মনে রেখো। নিচের কোন বস্তুর জন্য একই আয়তনের পাত্রে একই তাপমাত্রা চাপ সর্বোচ্চ হবে? আচ্ছা, কোন বস্তুর জন্য একই আয়তন একই তাপমাত্রাও বলছে একই, তাহলে এই যে PV = nRT, ঠিক আছে? এখানে চাপ এই আয়তন একই, তাহলে এটা এখানে আয়তন একই, তাপমাত্রাও একই, ঠিক আছে? আয়তন একই, তাপমাত্রা একই, ফলে এটাও একই আর আর তো সবসময় একই। তাহলে P সমানুপাতিক n, তাই না? চাপ সময় কি n এর সমানুপাতিক হবে। তাহলে চাপ যার সবথেকে বেশি, মোল সংখ্যা যার সবথেকে বেশি, তারই চাপ সবথেকে বেশি। তাহলে মোল সংখ্যা 28 গ্রাম নাইট্রোজেন মানে 1 মোল। 4 গ্রাম হাইড্রোজেনের ভর 2, 4 গ্রাম তাহলে 2 মোল। অ্যামোনিয়া 1 মোল কারণ 17 গ্রাম। 4 গ্রাম হিলিয়াম মানে 1 মোল কারণ হিলিয়ামের ভর 1, তাহলে 2 মোল হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা বেশি, এজন্য চাপ বেশি। তাহলে এই সূত্র দিয়ে কিন্তু তোমরা দেখবা যে আসলে কোনটার মান কনস্ট্যান্ট। যেটার মান ওরা একই বলছে বা কনস্ট্যান্ট বলছে, ওটাকে বাদ দিয়া বাকিগুলোর মধ্যে তোমরা সূত্র বানাতে পারো, ঠিক আছে? তাহলে Pn এই সূত্র। 1 atm চাপে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাসের আয়তনের পাত্রে 4 গ্রাম হিলিয়াম, এত গ্রাম নাইট্রোজেন, 14 গ্রাম নাইট্রোজেন ও 16 গ্রাম অক্সিজেন আছে। কোনটির আংশিক চাপ বেশি? তাহলে আংশিক চাপ সমান কি লেখা যায়? আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ কেমনে বের করব? নিজের মোল বাই মোট মোল। নিজের মোল বাই মোট মোল। দেখো, এই মোট মোলটা তো একটা ধ্রুব সংখ্যা, তাই না? এই পাত্রের মোট মোল তো যখন আমি হিলিয়ামের ক্ষেত্রে আলোচনা করব তখন মোট মোল যা, এর ক্ষেত্রে আলোচনা করব তখন মোট মোল একই। তাহলে মোট মোল একটা কনস্ট্যান্ট, মোট চাপ তো একটা কনস্ট্যান্ট যেটা দেওয়া থাকবে, মোট চাপ। তাহলে নিজের মোল যার নিজের মোল বেশি তার কিন্তু মোল ভগ্নাংশ বেশি, আর যার মোল ভগ্নাংশ বেশি এর কিন্তু আংশিক চাপ বেশি। তাহলে আংশিক চাপ বেশি হবে কার? যার কিন্তু মোল ভগ্নাংশ বেশি, আর মোল ভগ্নাংশ বেশি হবে কার? যার নিজের মোল বেশি। তাহলে এদের মধ্যে যার নিজের মোল বেশি তার কিন্তু আংশিক চাপ সর্বোচ্চ। 4 গ্রাম হাইড্রোজেন মানে কি? 4 গ্রাম হিলিয়াম মানে 1 মোল, হিলিয়ামের ভর 4। 14 গ্রাম নাইট্রোজেনের কিন্তু ভর 28, 14 গ্রাম মানে কি 0.5 মোল, ঠিক আছে? তেমনি অক্সিজেন O2 সব সময় যদি অক্সিজেন বলে তার মানে সব সময় 32, ঠিক আছে? হ্যাঁ, আর যদি পানি বলে, পানির মধ্যে অক্সিজেন একটা সিঙ্গেল থাকে, একটা পরমাণু থাকে, এজন্য পানির এখানে 16। বাট অক্সিজেন যদি মুক্ত অবস্থায় বলে যে অক্সিজেন গ্যাস, তখন তোমার কি অক্সিজেন 32 ধরা লাগে, ঠিক আছে? তাহলে 16 গ্রাম অক্সিজেন মানে এটা হলো 0.5 মোল। তাহলে এখানে একমাত্র মোল সংখ্যা বেশি কিন্তু এয়ার, নিজের মোল বেশি এয়ার, এজন্য হিলিয়ামের কিন্তু কি আংশিক চাপ সবথেকে বেশি। তাহলে অ্যানসার হবে হিলিয়াম, ঠিক আছে? হিলিয়ামের মোল দেখো এদের থেকে ডাবল, ঠিক আছে? ফলে এর 1 মোল, এর 0.5 মোল, এর 0.5, তাহলে এর 0.5 মিলে কত হয় 1। ফলে এই হিলিয়াম একলাই দিবে 50% চাপ, বাকি এরা দুজন 50%। ফলে এখানে টোটাল চাপ যদি হয় 1 এটিএম, ফলে হিলিয়াম দিবে কিন্তু 0.5 এটিএম, ঠিক আছে? আর এরা দুজন মিলে 0.5 এটিএম। বাট এদের মোল যদি 0.5, ফলে এই দিবে 0.025 আর ওই দিবে 0.025। হ্যাঁ, এই হিসাবগুলো তুমি যদি করো দেখবা, কিন্তু এগুলো তোমরা যখন বারবার করবা তখন দেখবা আসলে এমনি তোমরা বুঝতেছো, বুঝছো? আসলে মোল ভগ্নাংশ, নিজের মোল যত পার্সেন্টেজ অনুযায়ী বেশি,
ওইদের দুইজনের মোল যোগ করে এর সমান পাও, ঠিক আছে? ফলে এই একাই 50%, ওই দুইজন মিলে 50%, ফলে এক এটিএম এর 50% কত হয় 0.5, ফলে এই দিবে 0.5 আর ওরা দুইজন মিলে দিবে 0.5। তো ওরা দুইজন মিলে 0.5, যেহেতু ওদের দুইজনের কি অর্ধেক অর্ধেক আছে, মানে এরও 0.5 এরও 0.5, যেহেতু অর্ধেক অর্ধেক, ফলে ওই 0.5 চাপটা ওরা দুইজন অর্ধেক করে নেবে, যেহেতু দুইজনের মোল সমান এজন্য অর্ধেক করে নেবে, ঠিক আছে? মানে 0.025 0.025। এই সূত্র দিয়ে পড়লে তোমরা বুঝতা, বাট যারা দেখবে একটু অ্যাডভান্স এগুলাতে পেন নিয়ে পারতেছো তোমরা, ঠিক আছে? নাইট্রোজেন অক্সিজেন ও আর্গন গ্যাস মিশ্রণে, আচ্ছা এখানে বলছে দেখো গ্যাস মিশ্রণের মোট চাপ 760 হলো মোট চাপ, যেখানে নাইট্রোজেন আর অক্সিজেন চাপ, নাইট্রোজেন হলো 60, এটা চাপ। তা আমরা জানি মোট চাপ সমান কি, মোট চাপ কেমনে পাই জানো? প্রত্যেকের আংশিক চাপগুলা যোগ করে, ঠিক আছে? তাহলে মোট চাপ মানে পি টোটাল হলো কি, পি নাইট্রোজেন, পি অক্সিজেন, পি আর কি আর্গন, তিনজনের যে চাপগুলা সিঙ্গেল ওই চাপগুলো আমরা যোগ করলে মোট চাপ পাই। তাহলে মোট চাপ এখানে দেওয়া আছে 700, নাইট্রোজেনের চাপ দেওয়া আছে 600, অক্সিজেনের চাপ দেওয়া আছে 150। তাহলে এর চাপ কত, পি আর্গন জাস্ট বিয়োগ করবা, হ্যাঁ? এরা দুজনে কত দেয়, মোট থেকে এদের দুজনটা বাদ দিলেই তো এরে পাবা। কত পি আর্গন কত হবে দেখো, বিয়োগ করে দেখো, 10 পাও, তাহলে आंसर হবে 10, ঠিক আছে? তিনজনের যোগ করে যেটা পাবা হলো মোট। তাহলে এই দুজনটা বিয়োগ করলে তো তুমি অটটা পাইতেছো, বুঝছো নাই? একই তাপমাত্রায় হাইড্রোজেন অক্সিজেনের আরএমএস বেগের অনুপাত কত? আরএমএস বেগ CRMS √3RT/m, এম হলো ভর, ঠিক আছে? তো অক্সিজেন আর হাইড্রোজেন দুইটা গ্যাসের ক্ষেত্রে কেবল m শুধু চেঞ্জ হবে, কিন্তু তাপমাত্রা আর দুইটাই তো কনস্ট্যান্ট, তাই না? তোমার একই তাপমাত্রায় বলছে, তার মানে তাপমাত্রা ধ্রুবক, আরও ধ্রুবক। অতএব তুমি এখানে কি লিখতে পারো, c সমানুপাতিক √1/m, তাই না? এখান থেকে তুমি অক্সিজেন আর কি বলছে, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত চাইছে, ফলে c হাইড্রোজেন আর c অক্সিজেন সমান √, যেহেতু ব্যস্তানুপাতিক ফলে একটা নিচে চলে যাবে, এর ভরটা নিচে, m হাইড্রোজেন আর উপরে m অক্সিজেন, বুঝছো? তাহলে এখন এদের ভর, অক্সিজেনের ভর হলো 32, হাইড্রোজেনের ভর কত 2, তাহলে হইতেছে 16 মানে 4, তাহলে অনুপাত কত 4 বা 4:1, তাহলে এই যে 4 বা 4:1। এই CRMS বেগ সমান আরো লেখা যায়, RMS সমান কি লেখা যায়, √3ρ/p। রো হলো কি ঘনত্ব, কোন ঘনত্ব দিয়ে করলে, আর এটা হলো চাপ, তাহলে এটা করবা, ঠিক আছে? আর আরেকটা আছে PV কি 1/3mnc²। এখান থেকে কিন্তু এই সূত্রটা আসছে, তাই না? তো এই সূত্রটা কি বলে, গ্যাসের গতীয় সমীকরণ, গ্যাসের গতীয় সমীকরণ, এটাও কিন্তু আসে। কোন কি আসে আসলে বলা যেতেছে, PV 1/3, ঠিক আছে? আচ্ছা 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণুর গতিশক্তি কত? তাহলে গতিশক্তির সূত্র মানে কি, E সমান কি 3/2 nRT, ঠিক আছে? 3/2 n ভর কত 2 বাই কত 44, কারণ মোল সংখ্যা সমান তো এটাই, ইনটু RT। আর তাপমাত্রা দিছে কত 35 ডিগ্রি, 35 ডিগ্রি মানে কত 35 প্লাস 273 308, ঠিক আছে? তাহলে দেখো কাটাকাটি করি, এই দুই কাটা, ঠিক আছে? উপরে 3, এই যে এখানে 44 এর অর্ধেক কি 22, এটারে 2 দিয়ে ভাগ করলাম, এটারে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 308 এর 2 দিয়ে ভাগ করলে কত হয় 150 154, ঠিক আছে? আবার 2 দিয়ে ভাগ করো, এটারে 2 দিয়ে ভাগ করলে কত হয় 11, নিচে থাকতেছে 11, উপরে থাকে 3r ইনটু 154 এর 2 দিয়ে ভাগ করলে কত হয় 80, এখানে হবে 77, তাই না? 77, ঠিক আছে? তারপরে 11 দিয়ে 7 তে ভাগ করো 7, তাহলে 7 ইনটু 3r মানে 3 7 21r, आंसर। নেক্সট আসো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাসের বর্গবেগ a, 27 ডিগ্রিতে একটা গ্যাসের a হইলে এত তাপমাত্রায় কত? তাহলে 27 ডিগ্রিতে একটা a যদি হয়, তাইলে a সমান কি লেখা যায়, হইলে কত তাপমাত্রায় বর্গবেগ কত? তাহলে 927, তাহলে এখানে a সমান লেখা যায়, আমরা জানি যে এই যে দুইটা যখনই বলবে তোমার ই করতে বলবে, তখন এই যে CRMS
এই গ্যাসে 27 ডিগ্রিতে যেই গ্যাসের আরএমএস বেগ সেটা সমান a লেখা আছে, তাহলে ওটা হলো a বাই এই 937 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর বর্গমূল বর্গবেগ কত, এটা হলো c, আমি ধরলাম 900 কত 927, c হলো 927, এই তাপমাত্রার যে বর্গবেগ ওইটা সমান এটা, তাহলে 1/m লিখি, তাহলে এর 1/m এর আচ্ছা 27 ডিগ্রিতে একটি গ্যাসের এত হলে, আচ্ছা দেখো গ্যাস কিন্তু একটাই তাই না, তারপরে c সমান √3RT/m, গ্যাস যেহেতু একটাই শুধু তাপমাত্রা চেঞ্জ, ফলে m তো একটাই, হ্যাঁ তাপমাত্রা চেঞ্জ শুধু t চেঞ্জ, তাহলে c সমানুপাতিক তো t হবে তাই না, ফলে এই যে প্রথম গ্যাস যেটা আছে এর যে আরএমএস বেগ a বলছে এইটা ভাগ ওই লাস্টে মানে 900 এত তাপমাত্রা, 900 কত তাপমাত্রা 27 ডিগ্রিতে, এটা সমান এর তাপমাত্রা কত 27 ডিগ্রি মানে 300, যেহেতু সমানুপাতিক ফলে পাশাপাশি, আর এইটার তাপমাত্রা কত 927, তাহলে 927 এর সাথে 273 যোগ করো 1200, তাহলে এখানে কাটলে 1/4, ঠিক আছে, অতএব 1/4 সরি 1/16 আসতেছে, সরি 1/4ই তো 1/4, ঠিক আছে, তাহলে 1/4 মানে কি হাফ, 1/4 উপরে যদি রুট আছে এটা হাফ, তাহলে কি হইতেছে 2a সমান c 200 বাই c 927, মানে 927 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আরএমএস বেগটা ওটা এর 2 গুণ হবে, ঠিক আছে, তাহলে যে 2a, ঠিক আছে, তাহলে যেখানে তাপমাত্রার সাথে বলছে তাহলে তাপমাত্রার সাথে যেহেতু কি রুটের সম্পর্ক, এই যে এই সম্পর্ক c এর সাথে তাপমাত্রার সাথে এটা রুটের সম্পর্ক, তাহলে এই যে এটা 1 তোমরা এটা 1 দিয়ে করতে পারো, ঠিক আছে, এটা c1 এটা t1 এটা c2 এটা t2, c2 তোমার চাইছে c1 সমান ওরা a দিয়ে দিছে, তাহলে c1 এর জায়গাতে a, আর এখানে তাপমাত্রা একটা 300 একটা 1200, এরকম করে করলেই হবে, ঠিক আছে। এবার দেখো 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি এত জুল, কোন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি এত গুণ হবে, তাহলে আসলে কি চাইছে দেখো গতিশক্তি চাইছে e কে, তাহলে e কে কোন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাস e কে সমান আমরা জানি 3/2 nRT, ঠিক আছে, কোন তাপমাত্রা মানে তাপমাত্রা এখানে ভেরিয়েবল, r তো কনস্ট্যান্ট, দেখো দুইটা যদি কন্ডিশন দেয় এই কন্ডিশনে এত এই কন্ডিশনে এত, তাহলে তোমরা এই সূত্রে দেখবা আসলে দুই কন্ডিশনে চেঞ্জ কি কি দিছে আর কোন কোন জিনিস সেম আছে, দুইটা কন্ডিশনে যদি আমি দেখি তাহলে আমি দেখব এখানে r তো সেম আসতেছে, আর 3 গ্রাম এত কোন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি 1.5 গুণ হবে, ঠিক আছে, তাহলে এখানে দেখবা যে এই যে 3 গ্রাম এটাও কিন্তু চেঞ্জ করা নেই, ঠিক আছে, 3 গ্রাম কিন্তু চেঞ্জ করা নেই, 3/2 তো কনস্ট্যান্ট, তাহলে এখানে e কে সমানুপাতিক কি হবে t, ঠিক আছে, কারণ তাপমাত্রাটা চেঞ্জ করে দিছে 29 ডিগ্রি থেকে কোন তাপমাত্রায় চাইছে, মানে আরেকটা তাপমাত্রা আছে তাপমাত্রা, বাকি 3/2 আমার তো লাগবে না, n যেহেতু এখানে 3 গ্রাম দিছে পরেও আমার গ্রাম আর উল্লেখ করে নাই, মানে 3 গ্রামই আছে, ফলে n ও এখানে কনস্ট্যান্ট আর r তো কনস্ট্যান্টই, ফলে জাস্ট এখানে আমি এই দুইটা যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু হইতেছে, তাহলে E1/E2 সমান T1/T2, ঠিক আছে, এই জিনিসটা আমরা মেইন সূত্রটা আসলে বুঝি না, আমরা বড় সূত্র লিখতে চাই, তো তুমি জাস্ট মেইন সূত্র লিখে খালি দেখবা যে কোনটার মান চেঞ্জ করে দিয়েছে ওটা দিয়ে একটা সূত্র কিন্তু বানাই নিছে, তাহলে এখান থেকে জাস্ট কি E1 এখানে বলছে যে প্রথম যে গতিশক্তি 403 ছিল, তাহলে এটা হলো 403, আর লাস্ট গতিশক্তি আমার চাইছি 403 জুল, কোন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি 1.5 গুণ হবে, 1.5 গুণ হবে, আচ্ছা, আর প্রথম তাপমাত্রা দেওয়া আছে আমার কত T1 29, মানে 273 প্লাস 29 কত হয় 302, তাই না, তাহলে এটা হলো 302, বা T2 টা আমার চাইছে, আর E2 দেওয়া আছে কি 1.5 গুণ, তার মানে 403 গুণন 1.5, তাই না, 403 কাটা, তাহলে এখানে T2 আসতেছে, এই T2 আসতেছে কত 302 গুণন 1.5, তাহলে 302 এর সাথে 1.5 গুণ করলে কত হয় 302 গুণন 1.5, তার মানে 302 প্লাস 302 এর অর্ধেক কত 151, তাহলে সে 302 300 400 450 453, ঠিক আছে, তাহলে জাস্ট তোমরা এই যে দেখলা যে এই যে শুধু তাপমাত্রা আর এটা করলে কিন্তু হয়, এটা আসলে অনেকেই, ঠিক আছে, তো এই সূত্র দেখবা যেহেতু এই তিনটাই আমার কনস্ট্যান্ট, হ্যাঁ লাগবে আর একটু ভাই আমাদের জন্য একবারে সন্ধ্যায় দেবো এটা।
তাহলে এখান থেকে এই সূত্র থেকে তোমরা দেখতেছো যে এটা জাস্ট কি এটা করতে পারো, ঠিক আছে, জাস্ট E1/E2 করতে পারো। আচ্ছা দেখো 32 কেলভিন তাপমাত্রা অক্সিজেন গ্যাসের আমেজ বেগ কত? তাহলে √3RT, 3RT টি হলো 32 কেলভিন, তাহলে 32 বাই m, অক্সিজেন কত 32 গুণন 10⁻³ মনে রাখো এই যে ভিতরে কিন্তু সব কেজি এক করা লাগে, ঠিক আছে, তাহলে এই 32 কাটা উপরে 3m, এই 1000 টা উপরে গেলে কি 1000 মানে 3000 আর এটার উপর আসতেছে রুট, ঠিক আছে, 3000 এর উপর আসতেছে রুট, তাহলে 3000 এর উপরে রুট আসলে কত হবে? বত্রিশ কেলভিন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আমিষ অক্সিজেন 3RT 32 কেলভিন, ঠিক আছে, 32 কাটা 1000 3000 আর, তাহলে 3000 আর করলে এখানে কত হইতেছে? 3000 এর উপর রুট করলে কত হয়? এটা তো আসলে মিলে কিছু, ঠিক আছে তো কোশ্চেন? এখানে একটা তো মনে হয় করলে হয় না, 2 3 এটা উপর স্কয়ার করলে না 4 3 4 5, এটা আসলে অ্যানসার তো এটাই হবে, শোনো অ্যানসার আসলে এটাই হবে, ঠিক আছে। তাহলে এটা একটু দেখবা, ঠিক আছে, হয়তো কোনো জায়গাতে একটু ভুল চলে আছে। বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে কম? এটা তো করা হয়েছে। এবার দেখো সংকোচনশীল গুণাঙ্ক, এটা হলো কি জেড, তোমরা PV কি বলছো nRT, ঠিক আছে, ওটা আসলে nRT না, PV সমান জেড একটা আছে ইনটু nRT থাকে, ঠিক আছে। এই জেডটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 হয়, ঠিক আছে, জেড ইকুয়াল 1 কাদের ক্ষেত্রে? আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা 1 হয়, এইজন্য আমরা PV সমান nRT লিখি, ঠিক আছে, PV সমান nRT লিখি। কিন্তু অন্য যে গ্যাসগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু 1 হয় না, 1 হবে না কাদের ক্ষেত্রে? যারা বাস্তব গ্যাস আছে তারা, ঠিক আছে। তো এই মানটা 1 এর থেকে যত কম বা যত বেশি হবে সেই গ্যাসটা তত আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হইতেছে, ঠিক আছে। তাহলে এটা আসে এই জেড এর মানটা, এই জেড এর মান, এটা মানে কি? জেড এর মানে 1 এর থেকে কম, কে কে আছে 1 এর থেকে কম? মানে আছে তোমার কার্বন ডাই অক্সাইড যাদের ভর একটু বেশি, অক্সিজেন, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, এদের ক্ষেত্রে জেড এর মানটা 1 এর থেকে কম, আর জেড এর মানটা 1 এর থেকে বেশি। এদের আছে দুইটা গ্যাস, হিলিয়াম আর হাইড্রোজেন, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। মান বেশি মানে কি বোঝাইতেছে? দেখো সংকোচনশীল গুণাঙ্কের জেড এর মান 1 থেকে কম, যার সংকোচনশীল গুণাঙ্কের মান কম সে কিন্তু অধিক পেষণযোগ্য হয়, অধিক পেষণযোগ্য। তাহলে গুণাঙ্কের মান যার কম সে কিন্তু অধিক পেষণযোগ্য হয়, আর গুণাঙ্কের মান যার বেশি সে কিন্তু কম পেষণযোগ্য হয়, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে মান বেশি হইতেছে দুইজনের ক্ষেত্রে, হাইড্রোজেন আর হিলিয়াম, ঠিক আছে। হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে মান বেশি হইতেছে, যার মান বেশি সে কম পেষণযোগ্য, আর যার মান কম সে অধিক পেষণযোগ্য। মান কম হইতেছে যাদের ভর বেশি, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, এদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই যে এটা এখানে দেখলা, এখানে বলছে কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে? যখন P আমার কম, T বেশি, ঠিক আছে। নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। ফলে একটা আদর্শ গ্যাস মানে জেড এর মান 1 এর থেকে যখন কম বা বেশি হয়, মানে কি বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হইতেছে। এই বিচ্যুত হইতেছে কখন? তাহলে বিচ্যুত হবে যখন চাপ আমার বাড়বে আর তাপমাত্রা কমবে, ঠিক আছে, তাই না? কারণ তুমি চাপ বাড়াইতেছো, তাপমাত্রা কমাইতেছো, ফলে সে বিচ্যুত হইতেছে, ফলে সে বাস্তব হয়ে যেতেছে। ফলে বাস্তব থেকে আদর্শ করতে গেলে কি তোমার চাপ কমাইতে হবে, তাপমাত্রা বাড়াইতে হবে। এক কথায় মনে রাখো, বাস্তব আদর্শ, আমরা সবসময় আদর্শ চাই। ফলে আদর্শ যদি আমরা বানাইতে চাই আমাদের চাপ কমাইতে হবে, তাপমাত্রা বাড়াইতে হবে। কারণ আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আণবিক আকর্ষণ বিকর্ষণ নাই, ঠিক আছে, তারা ছোটাছুটি করে। এজন্য যখন চাপ কমাবা, তাপমাত্রা বাড়াবা, তাপমাত্রা বাড়াইলে ওরা দূরে ছুটে চলে যাবে, ঠিক আছে, দূরে দূরে যাবে। এই জন্য তখন তারা আসলে আদর্শ গ্যাসের মতো হয়ে যায়, ঠিক আছে। চাপ যদি কমাও আর তাপমাত্রা বাড়াও, ফলে অণুগুলো ছোটাছুটি করে দূরে চলে যায়, ফলে ওদের মধ্যে আর আকর্ষণ বিকর্ষণ থাকে না। এই জন্য যখন আমি চাপ কমাবো, তাপমাত্রা বাড়াবো, তারা আদর্শের মতো আচরণ করে। যদি উল্টা আসে যে কোন অবস্থায় একটা আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে, তাহলে আদর্শ থেকে তুমি বাস্তবে যাইতেছো, মানে উল্টা দিকে, তখন তোমার চাপ বেশি, তাপমাত্রা কম। এটা কিন্তু মনে রাখো, ঠিক আছে। আমাদের মেইন টার্গেট যেহেতু আদর্শ বানানি, তাই আদর্শ বানাতে গেলে আমার পি কমাইতে হবে, শুধু এটা মনে রাখো, পি কমাইতে হবে,
ঠিক আছে, পি কমাইতে হবে, পি যদি কমাই তাহলে তাপমাত্রা বাড়াইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার কি লো প্রেসার আর হাই টেম্পারেচারটা লাগবে, পি কমাইতে হবে ফলে টি বাড়াইতে হবে আমি যদি আদর্শ বানাতে চাই, আর বাস্তব বানাতে চাইলে উল্টা। আচ্ছা, আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতের ক্রম কোনটি? এটা দেখো, শোনো, নরমালি ভর যত বাড়ে বিচ্যুত তত হয়, ঠিক আছে, ভর যত বাড়ে বিচ্যুত তত হয়, কিন্তু একটা ব্যতিক্রম আছে, যেমন অ্যামোনিয়া, যেহেতু কি হাইড্রোজেন বন্ধন থাকে, ফলে এরকম হাইড্রোজেন বন্ধন আছে মানে কি আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ আছে। আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ কিন্তু আদর্শ গ্যাসে থাকে না, ফলে যেই গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বেশি, তার মানে সে বেশি বিচ্যুত হয়ে গেছে, সে বেশি হাতের নাগাল থেকে বাইরে চলে গেছে, ঠিক আছে। যেহেতু এর আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ আছে, কারণ এর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, এই জন্য এর আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল বেশি, ফলে এই কিন্তু আসলে বেশি বিচ্যুত হয়ে গেছে, ফলে এই কিন্তু বেশি বাস্তব, ঠিক আছে। তারপর আসো কার্বন ডাইঅক্সাইড, এবার তুমি ভরের ক্রম করো, কার্বন ডাইঅক্সাইড তারপর ভর যার বেশি সে বেশি বিচ্যুত, এই কার্বন ডাইঅক্সাইড তারপরে নাইট্রোজেন তারপরে তোমার হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ক্রম মনে রাখো। অ্যামোনিয়া শুধুমাত্র সবার বেশি, বুঝছো, অ্যামোনিয়া শুধুমাত্র সবার বেশি, এটা মনে রাখো। আর অ্যামোনিয়া মানে হাইড্রোজেন বন্ধন নাই এমন জিনিসগুলো যদি থাকে তাহলে তুমি ভর দিয়ে কম বের করবে। নিচের কোন গ্যাসটি আদর্শ গ্যাস থেকে ধর্ম থেকে সব থেকে, যে ভর দিয়া দেখো এখানে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ধন আলা যোগ নেই, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন আমরা তোমাদের আগে দিয়ে পড়াইছি, এখানে হবে HCl, কারণ এর ভর সব থেকে বেশি, তাহলে এই সব থেকে বেশি বিচ্যুত হবে। হাইড্রোজেন গ্যাসের সংকট তাপমাত্রা কত? দেখো হাইড্রোজেন হলো কত, -240, ঠিক আছে, হিলিয়াম -268, কার্বন ডাইঅক্সাইড -31.1 সেন্টিগ্রেড। এই কার্বন ডাইঅক্সাইডকে এটা মনে রাখা লাগে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের 72, এটা হলো সন্ধি চাপ, আর এগুলো হলো সন্ধি তাপমাত্রা, ঠিক আছে, সন্ধি তাপমাত্রা হলো এগুলা। তাহলে সন্ধি তাপমাত্রা কি? যেই তাপমাত্রার উপরে যদি একটা গ্যাস থাকে সেটা কখনোই তরল হবে না, ঠিক আছে, মানে তোমাকে ওই তাপমাত্রা থেকে নিচে আনতে হবে, তাছাড়া তুমি তরল বানাইতে পারবে না। তাহলে একটা গ্যাস হয়তো অনেক তাপমাত্রায় আছে, এই হয়তো দেখবে আরো বেশি তাপমাত্রায় আছে, তাহলে এর তোমার মিনিমাম ওই তাপমাত্রায় আনা লাগবে। আনার পর তুমি এখন আরো চাপ কমাবা, চাপ যত কমাবা তত দেখবা যে সে আসলে কি হইতেছে, তরল হইতেছে। তাহলে মিনিমাম যেই তাপমাত্রার উপরে থাকলে কখনোই হবে না, একটা তাপমাত্রা আছে যেই তাপমাত্রার উপরে থাকলে কখনোই তরল হবে না, ওই তাপমাত্রা হলো সন্ধি তাপমাত্রা। আর সন্ধি তাপমাত্রায় তোমার আনার পরে তোমার আস্তে আস্তে চাপ কমাইতে হবে, ঠিক আছে। মিনিমাম যেই চাপে তুমি সেটা তরল করতে পারবে সেটা হলো সন্ধি চাপ। তাহলে সন্ধি তাপমাত্রাটা একটু লাগে, চাপটা শুধু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে লাগে, ঠিক আছে, এটা মনে রাখো। দেখো কোনটি গ্যাসের বৈশিষ্ট্য নয়, গ্যাসের দেখো এই যে তাপ ঘনত্ব, তাহলে তাপ এই যে রো মানে কি ঘনত্ব, এটা তুমি আমি বলছি পি এর মতো, আর কি তাহলে ব্যস্তানুপাতিক, মানে ঘনত্ব চাপের সমানুপাতিক, তাপমাত্রা ব্যস্তানুপাতিক, ফলে তাপ মানে তাপমাত্রায় ঘনত্ব বৃদ্ধি পায়। তুমি যদি তাপ দাও তাহলে কি ঘনত্ব বাড়বে? ব্যস্তানুপাতিক না, ফলে এটা তো আসলে হবে না, অ্যান্সার তো এটাই, তাই না, নয় বলছে। চাপে ঘনত্ব বৃদ্ধি পায়, হ্যাঁ তুমি যদি চাপ বাড়াও পি চাপ যদি বাড়াও তাহলে ঘনত্ব বাড়বে, তাই না, ফলে এটা কিন্তু সঠিক। চাপে আয়তন হ্রাস পায়, যত চাপ দিবা তত আয়তন হ্রাস পাবে, হ্যাঁ এটা তো বয়লের সূত্র, চাপ আর আয়তন পি আর ভি ব্যস্তানুপাতিক না, ফলে চাপ দিলে আয়তন হ্রাস পাবে, সত্য। তাপে আয়তন বৃদ্ধি পায়, হ্যাঁ তাপ আর আয়তন মানে এটা কি চার্লসের সূত্র, টি আর ভি চার্লসের সূত্র, সব তো সমানুপাতিক, শুধুমাত্র বয়লের সূত্র ব্যস্তানুপাতিক, তাহলে এটাও সঠিক। তাহলে অ্যান্সার কেবলমাত্র এই কথাটা হলো ভুল, আর তোমার বলছে যে ভুলই কোনটা, তাহলে অ্যান্সার হবে এটা। বাস্তব গ্যাস আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের পার্থক্য কি কি? বাস্তব গ্যাস আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস আমি শুধু বলি, বাস্তব গ্যাস বয়েলের সূত্র চার্লসের সূত্র এগুলো সূত্র মানে না, আদর্শ গ্যাস সব সূত্র মানে। বাস্তব গ্যাসের হলো কি পি ভি ইকুয়াল কি এনআরটি, এটা হলো সূত্র, আর এদের সূত্র কি পি প্লাস এ এন স্কয়ার বাই ভি স্কয়ার ইনটু ভি মাইনাস এন বি ইনটু এনআরটি, ঠিক আছে। তেমনি আদর্শ গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি এদের আয়তনের উপর নির্ভর করে না, ঠিক আছে, আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এদের আয়তনের উপর ডিপেন্ড করে না, এই জন্য শূন্য, ঠিক আছে, এইটা কিন্তু আদর্শ গ্যাসের এই, কিন্তু এদের অভ্যন্তরীণ নির্ভর করে, ঠিক আছে, এদের অভ্যন্তরীণ শক্তি
টি এর উপর নির্ভর করে, ঠিক আছে, টি এর উপর নির্ভর করে, টি এর উপর নির্ভর করে, এদের কিন্তু আবদ্ধ শক্তি টি এর উপর নির্ভর করে না, এই জন্য শূন্য। আর আদর্শ গ্যাসের আন্তঃনামিক আকর্ষণ বিকর্ষণ বল নাই, এদের নিজস্ব কোনো আয়তন নেই, তাহলে নিজস্ব আয়তন নাই, পাত্রের আয়তন এদের আয়তন, আয়তন নাই বা নগণ্য, ঠিক আছে, নাই আকর্ষণ বিকর্ষণ নাই, অণুগুলোর আন্তঃনামিক আকর্ষণ বিকর্ষণ নাই, এদের কিন্তু আন্তঃনামিক আকর্ষণ বিকর্ষণ আছে, এদের কিন্তু নিজস্ব আয়তন আছে, ওই আয়তনটা অনেক বেশি, ঠিক আছে। তাহলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস দেখবা যে এই জিনিসগুলাই আছে। আদর্শ গ্যাসের শর্ত হচ্ছে কি, এই যে আদর্শ গ্যাস অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না, মানে শূন্য, তাহলে এই যে অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না মানে শূন্য হয়ে যাবে এটি, ঠিক আছে, আয়তনের উপর নির্ভর করে না। আচ্ছা, বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালসের এ ধ্রুবকটি নির্দেশ করে T plus AM square V square into V minus NV। অনেক টাইমে তোমার বলবে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এই সূত্রটা দেখো এনআরটি, তাহলে 44 গ্রাম ক্ষেত্রে জাস্ট মোল সংখ্যাটা 44 মানে কি, কার্বন ডাই অক্সাইড 1 মোল, তাহলে এন এর জায়গাতে 1, এখানে এন এর জায়গাতে 1, এখানে এন এর জায়গাতে 1, তাহলে যা হবে তা বসাই দিবা। এখানে এটা নির্দেশ করে কি, এখানে এ আন্তঃআণবিক আকর্ষণ বল, আণবিক আকর্ষণ বিকর্ষণ, ঠিক আছে, আর বি বি হলো কি, বি হলো আয়তন সংশোধন ফ্যাক্টর, আয়তন সংশোধন ফ্যাক্টর, এটারে বলে চাপ সংশোধন ফ্যাক্টর, বাট এটা এই চাপ সংশোধন ফ্যাক্টর এটা কিন্তু চাপটা আসলে আন্তঃনামিক আকর্ষণ বিকর্ষণের উপর নির্ভর করে, ঠিক আছে, আর বিটা আয়তন সংশোধন ফ্যাক্টর। এটা মানে একটা এ আর বি এর একক চাই, দেখো এ এর একক কি হবে, পি এর সাথে যোগ আছে, তার মানে পি এর একক যা এর একক তা, সেম জাতীয় একক যোগ হয়, ঠিক আছে, যোগ বিয়োগ করতে গেলে সেম জাতীয় জিনিসই করা লাগে, ফলে এইটার একক a স্কয়ার বাই v স্কয়ার, এইটার একক কিন্তু আবার এটিএম হবে, ঠিক আছে, এটা একক এটিএম, তাহলে a এর একক কি হবে এটিএম, ভিটা কোন আগে গুণ মানে লিটার স্কয়ার, আর এই মোলটা ভাগ মানে মোল ইনভার্স 2, এটা হলো a এর একক। তেমনি b এর একক কি হবে, দেখো v থেকে nb বিয়োগ করছো, তাহলে v এর একক যা nb এর একক তা, ফলে nb এর একক কিন্তু আসলে লিটার, যেহেতু আয়তনের একক লিটার, তাহলে b এর একক কি হবে লিটার পার মোল, মানে একটা একক যদি চাই তাহলে এটা বলবে। ব্যাপন সর্বাধিক, দেখো ব্যাপন সর্বাধিক দেখা আছে এখানে, এটা কিন্তু ঢাবিতে আসছে রিসেন্ট গত বছরে, 5 ডিগ্রিতে নিয়ন, 35 ডিগ্রিতে নিয়ন, নিয়ন একটা গ্যাস, নিয়ন একটা গ্যাস, এখানে একটা আছে আর একটা আছে কার্বন মনোক্সাইড গ্যাস, এই নিয়নটা আছে আমার 5 ডিগ্রিতে, আবার নিয়নটা 35 ডিগ্রিতেও আছে, কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন মনোক্সাইড 5 ডিগ্রিতে, এইটাও 35 ডিগ্রিতে। দেখো যখন নিয়ন নিয়ে আলোচনা করব আমরা, তোমরা ব্যাপনে জানো যার ভর বেশি তার ব্যাপন হার কম, সে ছড়াইতে বেশি সময় নেয়, এজন্য ব্যাপন হার কম, ভর বেশি হইলে ব্যাপন হার কম, ভর কম হইলে ব্যাপন হার বেশি, তাই না। তাইলে আবার মনে করো যে এই নিয়ন এর ক্ষেত্রে দুইটা যদি তাপমাত্রা দেয়, আমরা জানি তাপমাত্রা বাড়তেছে মানে অণুগুলোর মধ্যে গতিশক্তি বাড়তেছে, ফলে ওরা ছোটাছুটি করে, ফলে ওদের ব্যাপন বেশি, ফলে তাপমাত্রা বেশি হলেও কিন্তু ওদের ব্যাপন বেশি হয়, ঠিক আছে। ফলে নিয়ন গ্যাসের যখন দুইটা তাপমাত্রা বলছে, আমি কোন তাপমাত্রা নিয়ন রে নেব, অবশ্যই 5 ডিগ্রি না 35 ডিগ্রি, 35 ডিগ্রি নেব, কারণ 35 ডিগ্রি নিয়ন 5 ডিগ্রি থেকে বেশি ছোটাছুটি করবে, ফলে আর ব্যাপন হার বেশি, ফলে 5 ডিগ্রি কিন্তু বাদ, ফলে 35 ডিগ্রি নিয়ন রে আমি নিলাম, 35 ডিগ্রি নিয়ন, ঠিক আছে। তেমনি এখানেও কার্বন মনোক্সাইড 5 ডিগ্রি 35 ডিগ্রি, তাহলে এরও আমি কত 35 ডিগ্রির কি নেব কার্বন মনোক্সাইড নেব, কারণ 5 ডিগ্রি খাওয়া নাই, তাপমাত্রা বেশি এটা। এখন এই দুইটার মধ্যে আমি কারে নেব, 5 ডিগ্রি নিয়ে 35 ডিগ্রি নিয়ন না 35 ডিগ্রি কার্বন মনোক্সাইড, যেহেতু তাপমাত্রা সেম, ফলে আমি এখন ভর দেখব, তাই না, পার্থক্য নিয়নের ভর তো কম, কার্বন মনোক্সাইডের ভর বেশি, নিয়নের ভর যদি কম আচ্ছা, তো চলো এরপরে তাহলে 35 ডিগ্রি কি হবে, নিয়ন হবে 35 ডিগ্রি, আর এই ব্যাপনটা নির্ভর করে কিসের উপরে, ব্যাপন R1/R2 ভরের ব্যস্তানুপাতিক, ফলে M2/M1 ঘনত্বের ব্যস্তানুপাতিক, ফলে D2/D1, আর সময়ের সাথে একটা আছে, যেহেতু যার সময় বেশি, যার সময় যত বেশি তার ব্যাপন হার তত কম, তাই না, তাহলে এটা সময়, যদি এখানে শুধু রোড হবে না, বুঝছো, বাকি সবগুলো, তাহলে এই সূত্র মনে রাখবা, এই সূত্র তোমাদের বইয়ের,
অঙ্ক আসতে পারে। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের পারমাণবিক ওজন যথাক্রমে 12, 14 আর 16। নিচের কোন গ্যাস জলের মধ্যে ব্যাপন আর আছে এদের ভর তো এটা তুমি জানো। ব্যাপন সমান মানে কি, যার ভর সমান, এম আণবিক ভর যার সমান। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44। নাইট্রোজেন ডাই অক্সাইড 32 প্লাস 14, 32 প্লাস 14 মানে 46। কার্বন ডাই অক্সাইড 44 ইন্টু ও 14 দুগুণে 28, 28 আর 16 44, 28 আর 16 44 না, তাহলে অ্যান্সার হবে এটা। যেটা এখানে কার্বন ডাই অক্সাইড আর নাইট্রাস অক্সাইড, নাইট্রাস ইনটু ও মানে কিন্তু নাইট্রাস অক্সাইড, ঠিক আছে। তাহলে নাইট্রাস অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডের ভর যেহেতু সমান, ফলে ভর সমান হলে এদের ব্যাপন হার সমান, বাকি এগুলো দেখো সমান নাই। তারপর দেখো সিএনজি স্টেশনে প্রাকৃতিক গ্যাসের সবথেকে মিথেন থাকে অনেক বেশি, তার মানে সবথেকে বেশি 99% যদি থাকতো ওটা দিয়ে দিত 96%। শোনো, এই যে এলপিজি রান্নার কাজে যে এলপিজি ব্যবহার করা হয়, এখানে কিন্তু কি থাকে, এখানে থাকে 75% কি, প্রোপেন প্লাস 25% বিউটেন, তাই না? এলপিজি 25% বিউটেন। আর এই যে তোমরা রান্নার কাজে, বাসা বাড়িতে যে রান্নার কাজে প্রোপেন ব্যবহার করা হয়, ওটা কিন্তু গন্ধহীন, গন্ধহীন। তাইলে তোমার আসলে গ্যাস লিক করছে কিনা এটা কেমনে বোঝা? একটা গন্ধ আসে না, ওটা একটা মারক্যাপটন যৌগ, মারক্যাপটন যৌগ CH3SH, CH3CH2SH। এই SH থাকলে এটাই মনে মারক্যাপটন, ঠিক আছে। SH বা থায়োমিথানল, এটা হলো থায়োইথানল, এটাই মনে আছে, ঠিক আছে। একটু কনফিউশন হইতেছে, বাট দেখবা এই থায়োমিথানল, থায়োইথানল এগুলাই আছে। শুধু মনে রাখবা মারক্যাপটন যৌগ, মারক্যাপটন মানে কি, SHC, যতটুকু মনে পড়ে, যতটুকু মনে পড়ে। এই যে ঠিক আছে, CH3SH, SH, এই SH গুলো হয়তো মারক্যাপটন যৌগ, তোমাদের বইয়ে দেওয়া আছে। এটা কিন্তু এলপিজি তে থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু ব্যবহার করে। তারপর সিএনজি দেখবা, আমাদের যে সিএনজি আছে, সিএনজি এখানে কিন্তু আসলে কি থাকে, সিএনজি তে দেখবা 99% পর্যন্ত কি মিথেন গ্যাস থাকে। মিথেন গ্যাস কিন্তু অনেক থাকে, 99%, ঠিক আছে। তো এলপিজি কিন্তু ক্যালোরিফিক মান অনেক বেশি, আমরা মেইনলি এটাই ইউজ করি। বাকি দেখবা যে ক্যালোরিফিক মান আছে অনেক, দেখো। তো তারপর তাহলে এনে কি হবে, ওই যে বেশি 98%। নিচের কোন গ্যাসটি আদর্শ আচরণ থেকে সবথেকে বেশি বেশি, এটা তো দেখলাম। ভর তাহলে সবথেকে বেশি কার, কার্বন ডাই অক্সাইড 44, তাহলে 44 হবে। আর NH3 তো বললাম, তার আন্তর্জাতিক আকর্ষণ বিকর্ষণ থেকে যাবে। তাহলে সবথেকে বেশি বিচ্যুত হলো এই, শোনো, বিচ্যুত বেশি কি হবে জানো, যার ওই যে এর মান দেখলাম ভ্যান ডার ওয়ালস এর মান যার বেশি সে তত বেশি বিচ্যুত, ঠিক আছে। এর মান যার বেশি সে তত বেশি বিচ্যুত। আর এর মান বেশি মানে কি, আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বেশি, তাই না। আন্তঃআণবিক আকর্ষণ বলছি, এটা বাস্তব গ্যাসের এক্সাম্পল, এই জন্য আন্তঃআণবিক আকর্ষণ এটা বাস্তব গ্যাসের উদাহরণ। আন্তঃআণবিক আকর্ষণ যত বেশি সে তত বেশি বাস্তব, মানে আদর্শ থেকে সে তত বেশি সরে আসছে, মানে আদর্শ থেকে তত বেশি বিচ্যুত। ফলে এই গ্যাসটা আন্তঃআণবিক আকর্ষণ যত বেশি সে তত সহজে আমার তরলীকরণ করা যায়, তত সহজে আমি তরলীকরণ করতে পারি। যার মধ্যে আকর্ষণ বেশি সে এমনি কাছাকাছি আছে, ফলে ওরে আমার বেশি সময় লাগবে না তরল করতে গেলে, সহজে তরলে রূপান্তর করা যায়, তরলে রূপান্তর, ঠিক আছে, বুঝছো। তাহলে যার এর মান বেশি সে তত বেশি বিচ্যুত, কারণ এর মান বেশি মানে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বেশি বোঝায়, ঠিক আছে। ফলে তত বেশি বিচ্যুত মানে সে তত সহজে তরলে রূপান্তর করা যায়। কারণ বাস্তব গ্যাসগুলো কিন্তু খুব কাছাকাছি থাকে, যেহেতু আকর্ষণ বিকর্ষণ থাকে, ফলে এদের খুব তাড়াতাড়ি কম্প্রেসড করে আমি তরল করতে পারি। এখানে ওই জিনিসটাই বলছে, দেখো এর মান দিয়ে দিচ্ছে, এই যে এমন এর ক্ষেত্রে এর মান দেখো সবথেকে বেশি 4.71,
ফলে এর মান যার বেশি আর আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল বেশি, ফলে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল বেশি হইলে তারে খুব সহজে তরলে রূপান্তর করা যায়, তাহলে স্থির। ফলে সে সব থেকে বেশি বিচ্যুত আদর্শ গ্যাস থেকে। এই যে N2O2 বিদ্যুৎকরণ যখন হয় তখন কত 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2NO, এই 2NO প্লাস অক্সিজেন 2NO2, এই NO2 প্লাস অক্সিজেন প্লাস পানি, এটা হলো HNO3 নাইট্রিক অ্যাসিড তৈরি করতেছে, ঠিক আছে। তাহলে এই যে এটাও কিন্তু অসওয়াল্ড পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতিতে কিন্তু কি এই যে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড কিন্তু কি অ্যাসিড বৃষ্টির মাধ্যমে আসে, এটা কিন্তু বায়ুতে বিদ্যুৎকরণ হইতেছে না, আকাশে হইতেছে। তাহলে এই নাইট্রিক অ্যাসিড HNO3, এই নাইট্রিক অ্যাসিড যখন বৃষ্টির মাধ্যমে আসে মাটিতে যায়, মাটিতে কিন্তু বিভিন্ন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এতে লবণ থাকে, ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেটে লবণ থাকে, ঠিক আছে। তাহলে সে কিন্তু একটা জটিল যৌগ তৈরি করে, ঠিক আছে। সে কিন্তু দেখবে যে তখন জটিল একটা যৌগ তৈরি করে ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, ঠিক আছে। বিভিন্ন সার, এই সারগুলো উদ্ভিদ কিন্তু গ্রহণ করে। তাহলে উদ্ভিদ কিন্তু নাইট্রেট কার্বনেট এদের কিন্তু সল্ট নেয়, তাই না, সল্ট, নাইট্রেট সল্ট NO3 মাইনাস, এই নাইট্রেট সল্ট কিন্তু উদ্ভিদ কিন্তু গ্রহণ করতেছে, ঠিক আছে। এখানে তাপমাত্রা দিচ্ছে 3000, ঠিক আছে। এই বিক্রিয়াটা কিন্তু মনে রেখো। সেকেন্ডারি বায়ু দূষণ, সেকেন্ডারি SO2 SO3 NO2 H2SO4 HNO3 N2O5, এগুলা দেখো, এগুলা প্রত্যেকটারই তুমি ভাঙতে পারো, ঠিক আছে। সেকেন্ডারি মানে যেখানে তুমি ভাঙতে পারো। দেখো তুমি মনে মনে দেখো, এই যে SO3 এর ভেঙে তুমি SO2 তৈরি করতে পারতা, তাই না। তাহলে SO2 এ কিন্তু প্রাইমারি, বুঝছো। NO2 এর ভেঙে তুমি NO তৈরি করতে পারতা, তাহলে NO কিন্তু প্রাইমারি। সালফিউরিক অ্যাসিড এর ভেঙে SO3 H2SO3 এটা তৈরি করতে পারতা, ছোট একটা নাইট্রিক অ্যাসিড এর ভেঙে NO2 নাইট্রাস অ্যাসিড বানাতে পারতা। তাহলে এই যে যৌগগুলো ভাঙা যায়, এটাও কিন্তু ভাঙা যায়, একটা যৌগ যেখানে তুমি ভাঙতে পারবে ওগুলো হলো সেকেন্ডারি। তাহলে প্রাইমারি কোনগুলা, প্রাইমারি হলো যেটা ছোট, বিশেষ করে যে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, এটা মনে রাখবা। তারপর H2S এটা ভাঙতে পারবে না, অ্যামোনিয়া এটা ভাঙতে পারবে না, SO2 এটাও ভাঙতে পারবে না, NO এটাও ভাঙতে পারবে না, ঠিক আছে। হাইড্রোকার্বন, ঠিক আছে, ধূলিকণা, এটা হলো প্রাইমারি বায়ু দূষণ, ঠিক আছে। যেগুলো একদম ছোট ছোট, যেগুলো ভাঙতে পারবে না, বাট এটা দেখো তুমি ভাঙতে পারো। SO2 আছে, NO2 রে ভাঙতে পারো, NO আছে, এটা ভাঙতে পারো, এটা ভাঙতে পারো। তাহলে এগুলো হলো সেকেন্ডারি। তাহলে বলছে সেকেন্ডারি বায়ু দূষণ মানে প্রাইমারি কোনটা, এই যে H2S প্রাইমারি, বাকি এটা ভাঙতে পারবে, এটা ভাঙতে পারবে, এটা ভাঙতে পারবে। এবার আসলে গ্রিন হাউস গ্যাস কি কি আছে, গ্রিন হাউস গ্যাস কি কি আছে। গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তারপরে কার্বন ডাই অক্সাইডের পরে আছে কি CFC, তারপরে মিথেন, তারপরে N2O। এই কার্বন ডাই অক্সাইড 50% ভূমিকা রাখে, CFC দেখো 19%, মিথেন দেখো 16%, এটা হয়তো 8%, জলীয় বাষ্প আছে, এরকম কয়েকটা আছে, ঠিক আছে। এর একটা বক্স আছে, আমার হয়তো উল্টাপাল্টা হইতেছে কিনা, এও দেখবা এরকম 2% বা 5% এই টাইপের। তাহলে কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি, এটা খুব আসে, সব থেকে বেশি ভূমিকা রাখে কে, কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি। প্রধান গ্রিন হাউস গ্যাস,
অনেকটা হলো ফটোকেমিক্যালস লাগবে, ফটোকেমিক্যাল ধোয়া, ওগুলোও কিন্তু এগুলাই হয়। তো এখানে মনে রাখবা নাইট্রাস অক্সাইড আছে, NO2 কিন্তু নাই, NO2 কিন্তু নাই, ঠিক আছে, NO2 কিন্তু হবে না, NO কিন্তু হবে না, N2O নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, এটা মিথেন। CFC তো চিনো, ক্লোরোফ্লোরোকার্বন, মানে কার্বন থাকবে, ক্লোরিন থাকবে আর ফ্লোরিন থাকবে, কার্বন ক্লোরিন আর ফ্লোরিন যে যৌগগুলো সেগুলা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু 50%। বাকি পার্সেন্টেজগুলো তোমরা একটু দেখবা, ঠিক আছে, তোমাদের বইয়ে একটা আছে পার্সেন্টেজ দেখবা। কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়? CFC করবে, ক্লোরোফ্লোরোকার্বন করবে, UV করবে, এই যে কার্বন মনোক্সাইড কিন্তু করবে না। তাহলে অ্যানসার এটা, দায়ী হলো CFC করে, কার্বন টেট্রাক্লোরাইড করে, UV করে, ঠিক আছে, NO করে, সবাই কিন্তু করে এগুলা, ওজোন স্তর ক্ষয় করে এগুলা, ঠিক আছে। তাহলে কার্বন মনোক্সাইড কিন্তু করবে না। এবার দেখো ফ্রিয়ন 14 এর সংকেত কি, এই যে এটা যে বলবে নিয়ম হলো 114, এটার সাথে 90 যোগ করবা, 90 যোগ করে কত পাও? 204, ঠিক আছে। যোগ করার পর যে সংখ্যাটা পাবা এটা হলো প্রথমটা কার্বন, তারপর একটা হাইড্রোজেন, তারপর একটা ফ্লোরিন, শেষ। তাহলে কার্বন হাইড্রোজেন ফ্লোরিন CH4 মনে রাখবা, ঠিক আছে। তাহলে কার্বন এখানে দুইটা, তাহলে এই কার্বন যেহেতু বন্ধন কার্বন আর কার্বনের মধ্যে হয়, তাহলে কার্বন দুইটা, হাইড্রোজেন একটাও থাকবে না, 0, ফ্লোরিন আমার 4টা, ফলে এরে আমি 2টা ফ্লোরিন দিয়ে দিলাম, এরে 2টা ফ্লোরিন দিয়ে দিলাম। এন্ড অতিরিক্ত যে হাতগুলা বাকি থাকবে তাদের আমি ক্লোরিন দিয়ে পূরণ করব। ফলে এই কার্বনের এক হাতে এই কার্বন আছে আর দুই হাতে 2টা ফ্লোরিন আছে, ফলে এই কার্বনের 3টা হাত শেষ, হাত থাকে একটা, ফলে এক হাতে আমি একটা ক্লোরিন দিলাম। এই কার্বনের 3 হাত শেষ, ফলে এক হাতে একটা ক্লোরিন, ফলে CF2Cl CF2Cl, দেখো CF2Cl CF2, অ্যানসার হবে এটা, ঠিক আছে। তাহলে প্রথম কাজ 90 যোগ করবা, যোগ করে যে সংখ্যাটা পাবে ওটা প্রথমটা কার্বন, তারপরে হাইড্রোজেন, তারপর ফ্লোরিন। তাহলে কার্বন আমার 2টা, এইজন্য 2টা, এটা হলো হাইড্রোজেন আমার 0, এইজন্য ফ্লোরিন 4, 2টারে 2টা করে দিয়ে দিলাম, অতিরিক্ত হাতগুলো আমি ক্লোরিন দিয়ে পূরণ করব, বুঝছো। যদি এই সংখ্যাটা দেয় এটা থেকে এটা তো এটাও পাবা, ঠিক আছে। জাস্ট ওই যে সংখ্যাটা, কার্বন কয়টা? 2টা, তাহলে 2, হাইড্রোজেন আমার কয়টা আছে? নাই, তাহলে 0। এবার ফ্লোরিন কয়টা? 4টা, তাহলে 4, 204 হইছে, তাহলে এর থেকে 90 বাদ দাও, তাহলে 114 পাবো, তাহলে এটা হলো ওই যে ফ্রিয়ন 114, তাহলে উল্টা দিকে গেলে কিন্তু পাবা। এবার দেখো ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাসটি সবথেকে বেশি দায়ী? কোন গ্যাসটি? CFC সবথেকে বেশি দায়ী হলো CFC, ঠিক আছে। ওজোন স্তর ক্ষয়ের জন্য সবথেকে বেশি দায়ী CFC। এই CFC কিন্তু আমার না, ঠিক আছে, CFC ক্লোরোফ্লোরোকার্বন। কোন যৌগটি CFC অন্তর্ভুক্ত নয়? CFC হতে গেলে ক্লোরোফ্লোরোকার্বন, মানে ক্লোরিন ফ্লোরিন কার্বন থাকা লাগবে, ঠিক আছে, ক্লোরিন ফ্লোরিন কার্বন থাকা লাগবে। ফ্লোরিন আছে কার্বন আছে, এই CFC। ক্লোরিন আছে ফ্লোরিন আছে কার্বন আছে, ক্লোরিন আছে ফ্লোরিন আছে কার্বন আছে। এই দেখো ক্লোরিন আর ফ্লোরিন, এখানে কিন্তু কোনো কার্বন, এখানে কিন্তু কোনো ক্লোরিন নাই, ক্লোরিন নাই, তাহলে এই কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন হবে না, তাহলে অ্যানসার হবে এটা, অন্তর্ভুক্ত নয় কিন্তু এটা, ঠিক আছে। বলছে ক্লোরোফ্লোরোকার্বন, মানে ক্লোরিন থাকা লাগবে, ফ্লোরিন থাকা লাগবে, কার্বন থাকা লাগবে, যেহেতু এখানে ক্লোরিন নাই এইজন্য ওটা বাদ, ওটা ক্লোরোফ্লোরোকার্বন না। CFC ওজোন স্তরকে ভেঙে কি তৈরি করে? CFC ওজোন স্তরকে ভেঙে ফ্রি রেডিক্যাল তৈরি করে। অক্সিজেন প্লাস O, এই যে O, এটা হলো ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। তাহলে ফ্রি রেডিক্যাল। এবার আসলে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির pH কত থাকা লাগবে? 3.5 থেকে 5.6। অ্যাসিড বৃষ্টির সৃষ্টির জন্য দায়ী কে কে? SO2, SO2, SO3, NOx, মানে NOর যে গ্যাসগুলো আছে এগুলা, ঠিক আছে। আর কোন অ্যাসিডগুলো দায়ী? যদি অ্যাসিড চাই কোন অ্যাসিডগুলো দায়ী, তাহলে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই তিনটা, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। পিএইচ হলো এটা। অ্যাসিড বৃষ্টির সাথে সংশ্লিষ্ট নয়, দেখো এই যে এটা সংশ্লিষ্ট, এটা সংশ্লিষ্ট, এটা সংশ্লিষ্ট, এটা কিন্তু না, কারণ এটা লিখে দিছি। অ্যাসিড বৃষ্টির জন্য কোনটি দায়ী নয়? এই দেখো এই তিনটা, এইটা কিন্তু লিখে দিলাম, এই সেলাইন লিখে দিই, তাহলে দুইটা এমসিকিউ কিন্তু নিচের দুইটা লাইন থেকে হয়েছে। অ্যাসিড বৃষ্টির প্রধান ভূমিকা রাখে যে SO2 আর SO3 গ্যাস, সালফারের যে গ্যাসগুলো আছে। অ্যাসিড বৃষ্টির pH কত হয়েছে? 3.5 থেকে 5.6। এই 4 কিন্তু 3.5 থেকে 5.6 এর মধ্যে পড়ে। দেখো
এটা তো আগে হবে না, এটা হবে না, বাট এই দুইটার মধ্যে দেখো 5.6 কিন্তু সর্বোচ্চ মাত্রা, আমি বলছি এর মধ্যে হবে, ঠিক আছে? তাহলে 4 কিন্তু একবারে এর মধ্যেই পড়ে, ঠিক আছে? এই কিন্তু বেশি অ্যাসিডিক, তাহলে অ্যানসার সেই অনুযায়ী এটাই হবে। এবার আসে অম্ল ক্ষার মতবাদ কি কি আছে, অম্ল ক্ষার মতবাদ কি কি আছে, অম্ল ক্ষার মতবাদ। আরহেনিয়াস তত্ত্ব 1, 2 ব্রনস্টেড লাউরি মতবাদ। ব্রনস্টেড লাউরি বা এটার বলে প্রোটোনীয় মতবাদ, প্রোটোনীয়। 3 নাম্বার হলো কে লুইস মতবাদ। ঠিক আছে? এই আরএনএস তত্ত্ব, এই আরএনএস তত্ত্ব এই কি বলছে, এই বলছে যে অ্যাসিড হইতে গেলে অ্যাসিড হইতে গেলে H+ থাকা লাগবে, H+ থাকবে। ক্ষার হইতে গেলে OH- থাকা লাগবে, ঠিক আছে? তাহলে অ্যাসিড হইতে গেলে হাইড্রোজেন থাকা লাগবে, ক্ষার হইতে গেলে OH থাকা লাগবে, এটা হচ্ছে আরহেনিয়াস। ব্রনস্টেড লাউরি এ বলছে কি অ্যাসিড হইতে গেলে আমার কি থাকা লাগবে, অ্যাসিড আমার প্রোটন ত্যাগ করে, ফলে এর কিন্তু এক্সট্রা প্রোটন থাকা লাগবে যেটা সে ত্যাগ করতে পারে, এরকম। আর ক্ষার হইতে গেলে প্রোটন আবার গ্রহণ করা লাগবে, H+ গ্রহণ করে, ঠিক আছে? তাহলে অ্যাসিড H+ ত্যাগ করে, ক্ষার H+ গ্রহণ করে। আর লুইস বলছে অ্যাসিড কি করে, তাহলে এই যে H+ মানে কিন্তু প্রোটন, বুঝছো কিনা? প্রোটন, ঠিক আছে? প্রোটন ত্যাগ করে, অ্যাসিড প্রোটন ত্যাগ করে, ক্ষার প্রোটন গ্রহণ করে। আর এই বলছে লুইস বলছে এই তো প্রোটন বলছে, এই বলবে ইলেকট্রন, আর গ্রহণের জায়গাতে ত্যাগ। তাহলে অ্যাসিড কি করে, ইলেকট্রন গ্রহণ করে, আর ক্ষার ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে? তাহলে আরহেনিয়াস হলো নরমাল, তোমরা আগে যেভাবে চিন্তা, আরহেনিয়াস হলো হাইড্রোজেন যদি থাকে তাহলে অ্যাসিড, হাইড্রোজেন না থাকলে OH থাকলে ক্ষার, OH থাকলে ক্ষার, হলো আরহেনিয়াস। আর ব্রনস্টেড লাউরি বা প্রোটোনীয় মতবাদ হলো প্রোটন ত্যাগ করতে পারবে অ্যাসিড, প্রোটন গ্রহণ করতে পারবে ক্ষার। আর লুইস বলছে অ্যাসিড, ওই বলছিল প্রোটন ত্যাগ করতে পারবে অ্যাসিড, আর এই বলছে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তাহলে প্রোটন ত্যাগ করতে পারলে অ্যাসিড, আবার ইলেকট্রন গ্রহণ করতে পারলে অ্যাসিড, আর ইলেকট্রন ত্যাগ করতে পারলে ক্ষার, বাট ইলেকট্রন, এটা হলো লুইসের মতবাদ, ঠিক আছে? এটা এখন আরেকটা কথা দেখবা যে এই যে অ্যাসিড প্রোটন ত্যাগ করে, অ্যাসিড প্রোটন ত্যাগ করে কি তৈরি করে, অ্যাসিড প্রোটন ত্যাগ করার পর অনুবন্ধী ক্ষার তৈরি করে, অনুবন্ধী ক্ষার, ঠিক আছে? আর ক্ষার প্রোটন গ্রহণ করে, প্রোটন গ্রহণ করার পর তৈরি করে কি অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী অম্ল। তাহলে মনে রাখবা অ্যাসিড চেঞ্জ হয়ে, অ্যাসিড ত্যাগ করার পর সে তৈরি করবে ক্ষার, আর ক্ষার গ্রহণ করার পর তৈরি করবে অ্যাসিড। তাহলে অ্যাসিড থেকে ক্ষার হয়, ক্ষার থেকে অ্যাসিড হয়। আর অ্যাসিড নরমালি প্রোটন ত্যাগ করে, তাহলে প্রোটন ত্যাগ করবে, আর ক্ষার প্রোটন গ্রহণ করবে, ঠিক আছে? আর লুইস মতবাদ এই যে ইলেকট্রন গ্রহণ করে, তোমরা জানো যে ইলেকট্রন গ্রহণ করে কে, ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, ফাইল মানে আকর্ষী, তাহলে ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রনকে যে আকর্ষণ করে, তাহলে ইলেকট্রন তো সেই গ্রহণ করবে। আর ইলেকট্রন ত্যাগ করে কে, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল এটা কিন্তু একটু জৈব রসায়নে চলে যেতেছে, নিউক্লিওফাইল, ঠিক আছে? নিউক্লিওফাইল। আচ্ছা, এবার আমরা एग्जांपल যাই। নিচের কোনটি লুইস অ্যাসিড, তাহলে লুইস অ্যাসিড, অ্যাসিড হলে কি, অ্যাসিড কি করে ইলেকট্রন গ্রহণ করে, ফলে যার ইলেকট্রনের ঘাটতি আছে সে ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? ফলে এইখানে এই যে লুইস অ্যাসিড কোনগুলো আছে আমি একটু লিখে দিই। ومضى الرفاق وخلفوا من بعدهم LCl3 BlCl3, তারপর কি CO2 SO2। এছাড়া লুইস অ্যাসিড মানে ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে, বা নেগেটিভ, এইজন্য যত তোমার কি আয়ন থাকবে ইলেকট্রোফাইল বলছে,
তার মানে যত পজিটিভ চার্জ থাকবে, যত পজিটিভ চার্জ বিশিষ্ট যৌগগুলো থাকবে এরা কিন্তু লুইস অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো তোমাদের বই দেখবে আরো কিছু দেওয়া আছে, এগুলা হলো মেইন AlCl3 BaCl3 BCl3। ঠিক আছে, কারণ AlCl3 এর কিন্তু অষ্টক সংকোচন ঘটে, অষ্টক সংকোচন। ঠিক আছে, কারণ এর কিন্তু ইলেকট্রন আছে কয়টা, অ্যালুমিনিয়ামের লাস্টে থাকে তিনটা, তিনটা ইলেকট্রনের সাথে বাইন্ড করছে ছয়টা, ফলে এর কিন্তু অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন আছে, মানে লাস্টে কিন্তু আটটা ইলেকট্রন নাই। অ্যারো BaCl অ্যারো অ্যারো কিন্তু দেখো ছয়টা আছে, অ্যারো দেখো ছয়টা আছে, ফলে এদের ইলেকট্রন ঘাটতি আছে, এই জন্য ইলেকট্রন গ্রহণ করে। তো যার ইলেকট্রন ঘাটতি আছে সেই তো ইলেকট্রন গ্রহণ করবে, আর ইলেকট্রন গ্রহণ করা মানে অ্যাসিড, লুইস অ্যাসিড, তাহলে এরা কিন্তু লুইস অ্যাসিড। ঠিক আছে, তো লুইস ক্ষার যদি বলি, লুইস ক্ষার তাহলে কি উল্টা, সে ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে যার মধ্যে অতিরিক্ত ইলেকট্রন আছে সে কিন্তু লুইস ক্ষার। যেমন পানি আর অ্যামোনিয়া। ঠিক আছে, এই পানিতে দেখবা, এই পানিতে দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে, অ্যামোনিয়াতে একটা মুক্তজোড় ইলেকট্রন, ফলে এদের মুক্তজোড় ইলেকট্রন থাকে, এজন্য পানি মানে নাইট্রোজেন আর অক্সিজেনের যৌগগুলাই কিন্তু হয়। ঠিক আছে, ফলে এই জন্য যত অ্যালকোহল দেখবা OH এটাও কিন্তু একটা হয়ে যাবে, তারপর কি অ্যামিন হয়ে যাবে, তারপর তারপর কি হবে CN মাইনাস। CN মাইনাস কেন দেখো, এই লুইস ক্ষার আমি বলছিলাম লুইস ক্ষার কিন্তু নিউক্লিওফাইল, তাই না? নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিয়াসকে যে আকর্ষণ করে, মানে পজিটিভ চার্জকে যে আকর্ষণ করে, তাহলে যে পজিটিভ চার্জকে আকর্ষণ করবে সে কিন্তু নেগেটিভ চার্জই হবে, তাই না? তাহলে এই জন্য কারো যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেও কিন্তু বলা যায় যে লুইস ক্ষার। তাহলে লুইস ক্ষার মানে কি নেগেটিভ, মনে রাখো নেগেটিভ, আর লুইস অ্যাসিড তাহলে হয়তো পজিটিভ হবে। ঠিক আছে, এমন পজিটিভ যদি কারো দেখো তাহলে মনে রাখবা যে ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু লুইস অ্যাসিড মানে ইলেকট্রন গ্রহণ করে, তার মানে সে অবশ্যই ইলেকট্রনকে পছন্দ করে, মানে ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, তাহলে যে নেগেটিভ চার্জকে আকর্ষণ করে সে অবশ্যই পজিটিভ, ফলে অপশনে যদি পজিটিভ কাউরে দেখো তারাও কিন্তু লুইস অ্যাসিডে দাঁড়াতে পারো। আর লুইস ক্ষার হলো কি ইলেকট্রন ত্যাগ করবে, ফলে ওর কিন্তু ইলেকট্রনের প্রতি আকর্ষণ নাই, ওর ইলেকট্রনের প্রতি আরো বিকর্ষণ, মানে ইলেকট্রোফাইল না, সে কিন্তু নিউক্লিওফাইল, মানে নিউক্লিয়াসকে আকর্ষণ করে, মানে পজিটিভ চার্জকে আকর্ষণ করে, পজিটিভ চার্জকে যে আকর্ষণ করবে সে অবশ্যই নেগেটিভ চার্জ হবে। তাহলে সেই দিকে আছে কিন্তু এলসিএল, কারণ এর ইলেকট্রনের ঘাটতি আছে। এই যোগে এইটার কি HNO3 এই কি হিসেবে কাজ করছে, HNO3 এই কি হিসেবে কাজ করছে, এই আসলে কি তৈরি করছে দেখো, এই কিন্তু এই তৈরি করছে, তাই না? তাহলে এই কিন্তু একটা প্রোটন ত্যাগ করছে, দেখছো, এই একটা হাইড্রোজেন ত্যাগ করছে, একটা হাইড্রোজেন ত্যাগ করে এটা তৈরি করছে। তাহলে এই আসলে কি বলছে, এই ত্যাগ করে এটা তৈরি করছে, এটা অবশ্যই একটা অ্যাসিড। HNO3 কি, এখানে HNO3 একটা প্রোটন ত্যাগ করছে, একটা প্রোটন ত্যাগ করে সে কি তৈরি করছে না, আচ্ছা এইটা একটা প্রোটন ত্যাগ করছে, তাই না? দেখো ভালো করে দেখো, H2SO4 এখানে আছে, দেখো HSO4, তাহলে এই একটা প্রোটন ত্যাগ করছে, তাই না? এই একটা প্রোটন ত্যাগ করছে, তার মানে এই আমার কি অ্যাসিড হিসেবে কাজ করছে, তার মানে এই অবশ্যই ক্ষার হিসেবে কাজ করছে। ঠিক আছে, কারণ এই ওই প্রোটনটা নিছে, ওই প্রোটনটা এই নিছে HNO3 প্লাস H প্লাস, এই প্রোটন নিয়ে সে কিন্তু হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে আর NO2 তৈরি করছে। ঠিক আছে, তাহলে এর দিকে তাকালে দেখবা যে সে যেহেতু মাইনাস, মানে একটা হাইড্রোজেন প্লাস এটা থেকে এটা কম আছে, ফলে সে একটা হাইড্রোজেন প্লাস ত্যাগ করছে, তাহলে অবশ্যই হাইড্রোজেন প্লাসটা এই নিছে, কারণ একজন ত্যাগ করলে আরেকজন নেবেই, ফলে এই যেহেতু হাইড্রোজেন নিছে, ফলে কিন্তু কি প্রোটন গ্রহণ করে কি ক্ষার না, প্রোটন ত্যাগ করে অ্যাসিড, প্রোটন গ্রহণ করে ক্ষার, এটা হলো প্রোটনের মতো, তাহলে এই হলো ক্ষার। আচ্ছা এটা এর অনুবন্ধী অ্যাসিড, দেখো এর অনুবন্ধী অ্যাসিড ক্ষার বের করা কিন্তু খুবই নরম, আমি বলছি অ্যাসিড ক্ষার তৈরি করে, ক্ষার অ্যাসিড তৈরি করে। এর অনুবন্ধী অ্যাসিড, এর অনুবন্ধী অ্যাসিড কি, এর অনুবন্ধী অ্যাসিড চাইছে, তার মানে যৌগটা কি একটা ক্ষার, এর যদি অনুবন্ধী অ্যাসিড আমি তৈরি করি তাহলে যৌগটা অবশ্যই একটা ক্ষার, আর ক্ষার কি করে, ক্ষার প্রোটন গ্রহণ করে, ফলে এর একটা প্রোটন গ্রহণ করাই দাও, এর একটা প্রোটন গ্রহণ করাই দিলে H2SO4 হবে, H2SO4। ঠিক আছে, দেখো পানি H2O, মানে যদি চায় এর অনুবন্ধী অ্যাসিড আবার এর অনুবন্ধী ক্ষার চাইলো, তাহলে এর অনুবন্ধী অ্যাসিড চাইছে, তাহলে যৌগটা কি একটা ক্ষার, তাহলে ক্ষার কি করে প্রোটন গ্রহণ করে, তাহলে এই যেহেতু ক্ষার এর এই প্রোটন গ্রহণ করবে, তাহলে একটা প্রোটন গ্রহণ করাই দাও, একটা প্রোটন গ্রহণ করাই দিলে সে H3O+ তৈরি করবে, তাই না? আবার এর অনুবন্ধী ক্ষার চাইছে, এর অনুবন্ধী ক্ষার, তাহলে যৌগটা কি একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড কি করে প্রোটন ত্যাগ করে, তাহলে একটা প্রোটন ত্যাগ করাই দাও, তাহলে একটা প্রোটন সরাইলে সে OH- তৈরি করবে। ঠিক আছে, এটা কিন্তু কখনোই বলা হবে না, তোমার যেটা চাবে তার অপোজিট জিনিসটা সেই যৌগই, তাহলে সে হবে হয় অ্যাসিড নয় ক্ষার, তাহলে সে যেটা করে প্রোটন গ্রহণ করে না ত্যাগ করে সেটা করাই দিলেই কিন্তু আসলে হয়ে যাচ্ছে। কোনটি ব্রনস্টেড লাউরি অ্যাসিড, ব্রনস্টেড লাউরি অ্যাসিড মানে প্রোটন গ্রহণ
আচ্ছা ব্রোনস্টেড লাউরি অ্যাসিড, ব্রোনস্টেড লাউরি অ্যাসিড, অ্যাসিড তাহলে কি করবে? প্রোটন গ্রহণ করবে বা প্রোটন ত্যাগ করবে। আচ্ছা অ্যাসিড দেখো এই যে এখানে দেখো OH মাইনাস, এই OH মাইনাস কই থেকে আসলো? H2O থেকে তো OH আসছে, তাহলে H2O একটা প্রোটন ত্যাগ করে এটা তৈরি করছে, ঠিক আছে? তাহলে প্রোটন ত্যাগ যেহেতু করছে তাহলে এই অবশ্যই একটা অ্যাসিড আর একটা ক্ষার, তাহলে এই কিন্তু একটা ক্ষার। PH3CO3 এই কই থেকে আসছে? কত দেখে বুঝতেছো? মাইনাস আয়ন আছে, তার মানে সে একটা প্লাস ত্যাগ করেই তো মাইনাস আয়ন হইছে, তার মানে এই CO3 ছিল মাইনাস, এই মাইনাস থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সেটা তৈরি করছে, তাহলে এই যেহেতু ত্যাগ করছে এই একটা অ্যাসিড আর এই কিন্তু একটা ক্ষার, তাহলে এও একটা ক্ষার, ঠিক আছে? এই অ্যামোনিয়াম দেখো এই আসলে কি ছিল? NH3 ছিল, NH3 একটা হাইড্রোজেন গ্রহণ করছে, তাহলে NH3 যেহেতু একটা হাইড্রোজেন গ্রহণ করছে ফলে এই একটা কি অ্যামোনিয়া যেহেতু একটা হাইড্রোজেন গ্রহণ করছে ফলে এই একটা ক্ষার, আর গ্রহণ করার পর যেটা তৈরি করছে ওটা একটা অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড, ফলে এটা অবশ্যই অনুবন্ধী। ব্রনস্টেড লাউরি অ্যাসিড মানে অনুবন্ধী অ্যাসিড, ফলে অ্যান্সার এটা। বুঝছো? এটা অবশ্যই একটা ক্ষার, কারণ এটা অ্যামোনিয়া থেকে আসছে, সে একটা হাইড্রোজেন প্লাস নেওয়ার পর এটা হইছে, তাহলে হাইড্রোজেন নেয় কে? হাইড্রোজেন নেয় হলো ক্ষার, তাহলে সে নেওয়ার পর যেটা তৈরি করবে সেটা হবে অনুবন্ধী অ্যাসিড, ঠিক আছে? ক্ষার প্রোটন নেওয়ার পর যেটা তৈরি করে ওটা অনুবন্ধী অ্যাসিড, তাহলে যেহেতু এই নিউমেরিক একটা ক্ষার এই একটা হাইড্রোজেন নেওয়ার পর এটা তৈরি করছে এজন্য একটা অনুবন্ধী অ্যাসিড বা ব্রনস্টেড লাউরি অ্যাসিড, ঠিক আছে? নিচের কোনটি উভধর্মী যৌবন নয়? দেখো উভধর্মী হইতে গেলে কি হওয়া লাগবে? যেমন পানি একটা উভধর্মী, একটু আগে দেখালাম পানি একটা উভধর্মী, অথবা HSO4 মাইনাস, একটা হাইড্রোজেনও থাকা লাগবে একটা মাইনাস আয়ন থাকা লাগবে। হাইড্রোজেন আছে মানে হাইড্রোজেন ত্যাগ করতে পারবে, একটা মাইনাস আয়ন আছে মানে একটা H+ গ্রহণ করতে পারবে, মানে H+ ত্যাগও করতেছে H+ গ্রহণও করতেছে, মানে প্রোটন আর এই অ্যাসিড আর ক্ষার দুইটাই হইতেছে। তাহলে এই কিন্তু প্রোটন আর অ্যাসিড মানে H+ ত্যাগও করতে পারে H+ গ্রহণও করতে পারে, ফলে এই কিন্তু উভধর্মী। HNO3 দেখো উভধর্মী যৌবন নয়, এই যে এই জগতে দেখো একটা হাইড্রোজেন আছে ফলে সে একটা হাইড্রোজেন ত্যাগ করতে পারবে, আবার মাইনাস আয়ন আছে সে একটা হাইড্রোজেন গ্রহণও করতে পারে, ফলে একটা উভধর্মী। এই কারণে দেখো একটা হাইড্রোজেন আছে ফলে এই হাইড্রোজেনটা ত্যাগ করতে পারে, আবার সে একটা হাইড্রোজেন গ্রহণ করে সে কি তৈরি করতে পারে? একটা হাইড্রোজেন গ্রহণ করতে পারে ত্যাগ করতে পারে, H2SO4 তৈরি করতে পারে, আবার SO4 2- তৈরি করতে পারে। এও তেমনি কি H2CO3 তৈরি করতে পারে, প্রোটন গ্রহণ করে প্রোটন ত্যাগ করে আবার CO3- তৈরি করতে পারে। পানিও প্রোটন ত্যাগ গ্রহণ করে কি হাইড্রোনিয়াম আয়ন তৈরি করতে পারে, প্রোটন ত্যাগ করে OH- আয়ন তৈরি করতে পারে, তাই না? তাহলে এই প্রোটন যখন ত্যাগ করে তখন অ্যাসিড হিসেবে কাজ করে, যখন প্রোটন ত্যাগ করে সে তখন অ্যাসিড হিসেবে কাজ করে, তো প্রোটন ত্যাগ করার পর যেটা তৈরি করে এটা হলো ক্ষার, ঠিক আছে? আচ্ছা তাহলে একমাত্র এটা পারতেছে না, তার মানে এটা হবে অ্যানসার, এটা হলো অনুবন্ধী না, ঠিক আছে? তাহলে এই কি করলো? প্রোটন ত্যাগ করে এটা সে তৈরি করলো, তাহলে এইটা হলো তার কি অনুবন্ধী অ্যাসিড, তাই না? পানি H2O এর অনুবন্ধী অ্যাসিড যদি থাকে তাহলে সে ক্ষার। আচ্ছা এর অনুবন্ধী অ্যাসিড হলো যে এটা, এগুলো হলো অনুবন্ধী অ্যাসিড আর এটা হলো ক্ষার, তাই না? কারণ হাইড্রোজেন একটা হাইড্রোজেন ত্যাগ করার পর যেটা তৈরি করে সেটা অবশ্যই ক্ষার, ঠিক আছে? তাহলে নেক্সটে আসো, কোন যৌগ প্রোটোফিলিক, মানে প্রোটনকে আকর্ষণ করে কে? প্রোটনকে আকর্ষণ করে কে? এই পানি না অ্যামোনিয়া না পানি না এটা না কোনটা? আচ্ছা এটা হবে অ্যামোনিয়া, ঠিক আছে? এই কিন্তু একটা হাইড্রোজেন গ্রহণ করে H+ গ্রহণ করে অ্যামোনিয়া প্লাস এটা তৈরি করে, তাহলে এই হলো প্রোটোফিলিক, ঠিক আছে? প্রোটনকে আকর্ষণ করে, বাকিগুলো প্রোটনকে এত বেশি আকর্ষণ করে না, এই শুধু অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। আচ্ছা দ্বিক্ষারকীয়, আচ্ছা এই যে H3PO3 H3PO4 H3PO3 এগুলো এই যৌগগুলো বলছিলাম যে অক্সিজেন থাকবে, অক্সিজেন থেকে তুমি বিয়োগ করবা, অক্সিজেন 4টা আছে তার মানে 3, অক্সিজেন 3টা আছে মানে 2, মানে অক্সিজেন থেকে 1 বিয়োগ, অক্সিজেন 2টা আছে মানে 1, তাহলে এর হলো 3 এর হলো 2 এর হলো 1, তো মানে বলছে দ্বিক্ষারকীয়, তার মানে H3PO3 হবে, তাহলে H3PO3, ঠিক আছে? তাহলে এই যে যৌগ আছে ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, ফসফেনিক অ্যাসিড যারা আছে এই হলো ফসফেনিক অ্যাসিড, এই হলো ফসফরিক অ্যাসিড, এই হলো ফসফরাস অ্যাসিড, এদের ক্ষেত্রে লাস্টে অক্সিজেন থেকে 1 বিয়োগ করে তার তুমি সে কত ক্ষারকীয় এটা পাবা, তাহলে 2 যেহেতু বলছে ফলে 3 যেটা আছে ওইটা দিবা। কনজুগেট ক্ষার শক্তিশালী, দেখো একটা অ্যাসিড যত শক্তিশালী হয় আর কনজুগেট বেস তত দুর্বল হয়, ঠিক আছে? মানে অ্যাসিড আর অনুবন্ধী ক্ষার এটা বিপরীত, অ্যাসিড যদি শক্তিশালী হয় অনুবন্ধী ক্ষার হবে দুর্বল, ঠিক আছে? এমন তাহলে তোমার বলছে কনজুগেট ক্ষার, তার মানে অবশ্যই একটা অ্যাসিড কি অ্যাসিডিক একটা হাইড্রোজেন ত্যাগ করে কি তৈরি করে? কনজুগেট কি ক্ষার তৈরি করে,
তাহলে কনজুগেট ক্ষার বলছে শক্তিশালী, এই কনজুগেট ক্ষারটা যদি শক্তিশালী হয় তাহলে অ্যাসিডটা অবশ্যই দুর্বল। তাহলে যে সবথেকে দুর্বল অ্যাসিড তার কনজুগেট ক্ষার তো অবশ্যই দুর্বল। এই দেখো সবথেকে দুর্বল অ্যাসিড, কারণ এই কি ছিল, CH3COOH ছিল, তাই না? এই তো একটা হাইড্রোজেন ত্যাগ করে এই ক্ষারটা তৈরি করছে, তাহলে এটা অবশ্যই একটা দুর্বল, তাই না? একটা শক্তিশালী, যেহেতু অ্যাসিডটা দুর্বল ছিল ফলে এর কনজুগেট ক্ষার শক্তিশালী। এইটা কই থেকে আসছে? H2SO4 থেকে আসছে। এটা একটা শক্তিশালী অ্যাসিড, ফলে কনজুগেট ক্ষারটা একটা দুর্বল। এটা কই থেকে আসছে? HCl থেকে আসছে। এটা কই থেকে আসছে? নাইট্রিক অ্যাসিড থেকে আসছে। ফলে এগুলো সবগুলোই তো শক্তিশালী। শক্তিশালী অ্যাসিড হলে ক্ষার হবে দুর্বল, আর অ্যাসিড যদি দুর্বল হয় তাহলে কনজুগেট ক্ষার হবে শক্তিশালী। তাহলে অ্যানসার হবে এটা। আচ্ছা, এবার আসো বিশুদ্ধ পানির মানদণ্ড কি কি আছে? পিএইচ, বিশুদ্ধ পানির মানদণ্ড কি কি আছে? পিএইচ, ডিও, বিওডি, সিওডি, এগুলা, তাই না? টিডিএস, এগুলা কিন্তু এই পিএইচ কত থাকা লাগে? 6.5 থেকে 8.5, আর একবার বিশুদ্ধ হলো 7। ডিও হলো কত লাগে? 6 ppm, বিওডি হলো 6 ppm, সিডি হলো 10 ppm, টিডিএস হলো কত? 150, 100 আর 150, তাই না? ম্যাগনেসিয়াম ক্ষেত্রে 100 ppm, ক্যালসিয়ামের ক্ষেত্রে কত? 150। এগুলা বই একটা ছক আছে, দেখেন। স্থায়ী ক্ষরতা, ক্ষরতা কখন হবে? যখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এদের আয়ন থাকবে, তাই না? তো একটা আছে স্থায়ী আর একটা আছে অস্থায়ী। স্থায়ী হইতে হবে যদি ক্লোরাইড, সালফেট এগুলা থাকে, মানে এদের ক্লোরাইড সালফেট থাকলে স্থায়ী। আর অস্থায়ী হবে যদি বাইকার্বনেট থাকে, SO3-, বাইকার্বনেট, ঠিক আছে? তাহলে অস্থায়ী বলছে মানে বাইকার্বনেট, এই যে HCO3, এটা হলো বাইকার্বনেট। আর বাইকার্বনেট কি? পানি ফুটালে বা তাপ দিলে দূর হয়ে যায়, তাপ দিলে দূর হয়, দূর করা যায়, বাট এদের তাপ দিয়ে দূর করা যায় না। এদের আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে, আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে কিন্তু দূর করা হয় ক্ষরতা, ঠিক আছে? ক্ষরতা কিন্তু ভালো না, মানে সাবান দিলে সাবানের অপচয় হয়, বুঝছো? ক্ষরতা নিচের কোনটি পানিতে থাকা জৈব বস্তুর উপস্থিতি নির্দেশ করে? জৈব বস্তু মানে কি? বিওডি। বিওডি মানে কি? জৈব বস্তু পচাইতে তোমার যতটুকু অক্সিজেন ব্যয় হয় সেটাই, তাই না? পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গেলে তুমি কি বুঝবা? পানিতে দূষণ মাত্রা কমে বেড়ে গেছে, তাই না? ডিও মান কমে যেতেছে, মানে কি? ডিও মানে পানিতে কতটুকু অক্সিজেন আছে। পানিতে অক্সিজেন কমে গেছে। পানিতে অক্সিজেন কখন কমে যাবে? যখন পানিতে তোমার বজ্র পদার্থ বেশি থাকবে, কারণ বজ্র পদার্থ তো আমার পচাইতে হবে। বজ্র পদার্থ যখন বেশি থাকবে তাই আমার পচাইতে গেলে বেশি বেশি অক্সিজেন খরচ হবে, তাহলে পানিতে আসলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। তারপর দেখো কোন ধরনের দূষক পানি ডি এর মান কমায়? এটা হলো কি দূষক? অজৈব, জৈব, তেজস্ক্রিয় বস্তু কণা। কোন ধরনের দূষক ডি এর মান কমায়? এটা হলো কি? অজৈব দূষক, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো বইয়ের মান ধরে 25 ডিগ্রি পিএইচ কত? এটা 6.5 থেকে 8.5, আর একবার বিশুদ্ধ যদি হলে 5। এবার খাদ্য শৃঙ্খলে দেখো ভারী ধাতু, এই ভারী ধাতুগুলা কি কি আছে? ভারী ধাতু আছে ক্রোমিয়াম, কি কি আছে? আর্সেনিক, ক্রোমিয়াম, তারপর লেড, ঠিক আছে? তারপর আছে কি? ক্যাডমিয়াম, ঠিক আছে? লেড, তারপর ক্যাডমিয়াম, তাহলে আর্সেনিক, ক্রোমিয়াম, তারপর লেড, ক্যাডমিয়াম, এগুলো কিন্তু ভারী ধাতু। আচ্ছা, এগুলোর কারণে এখন কি কি হয় দেখো। আর্সেনিক, এর কারণে কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ, আরেকটা হয় ফ্যাটি লিভার, ঠিক আছে? এটা হবে আর্সেনিক। তারপরে আসো ক্রোমিয়াম। এই আর্সেনিকের কিন্তু AS3+, এটা সবথেকে ক্ষতিকর বা মারাত্মক। তারপর ক্রোমিয়াম, এই ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়? ঠিক আছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবা যে ক্রোমিয়ামের ক্ষেত্রে কি কি আছে তোমাদের বইয়ে? ক্রোমিয়াম দেখবা যে আসলে এই যে আমাদের আরবিসি আছে, আরবিসি
আরবিসি কে আয়রন শোষণে বাধা দেয়, শোষণে বাধা দেয়, ঠিক আছে, শোষণে বাধা। আর শোষণে যদি বাধা দেয় তাহলে তখন কি হবে, তখন হবে কি অ্যানিমিয়া বা রক্তাল্পতা, ঠিক আছে। এটা এটা হলো ক্রোমিয়ামে যায়। তারপরে দেখবা যে আসলে কি আছে, তারপর ক্রোমিয়াম, তারপর আছে লেড, পিবি, ঠিক আছে, লেড। এই লেডের কারণে কি হয়, লেডের কারণে দেখবা যে শিশুর বুদ্ধিমত্তা কমে যাইতেছে, ঠিক আছে। এটাও কিন্তু কি, এটাও কিন্তু এই যে রক্ত শূন্যতা, এটা তো রক্ত শূন্যতা, এটা তো দেখবা যে রক্ত শূন্যতা হইতেছে, রক্ত শূন্যতা হবে। তারপর কি হবে, রক্ত শূন্যতা হবে, তারপর শিশুর বুদ্ধিবৃত্তি কমে যাবে, শিশুর আইকিউ কমে যায়, কমে যায়, ঠিক আছে, আইকিউ কমে যায়। তারপর কি নীলা মারি, মানে মারির কালার চেঞ্জ হয়ে যাবে, দাঁতের যে মারি আছে এটা কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা থাকলো কি, আরেকটা থাকলো হলো লেড, আরেকটা থাকলো কি ক্যাডমিয়াম। এই ক্যাডমিয়ামের কারণে কি হয়, অস্থি ভঙ্গুর, অস্থি ভঙ্গুর, এটা কি বলে অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস, ঠিক আছে। তাহলে অস্টিওপোরোসিস আইলা আরো কয়েকটা নাম আছে, ইটাই ইটাই, এটাই এটাই আউচ আউচ, এই ধরনের কিছু একটা লেখা আছে, ঠিক আছে। এগুলো ক্যাডমিয়াম। তো লেডের কারণে রক্ত শূন্যতা হয়, শিশুর আইকিউ তোমার কমে যায়, নীলাভ সবুজ শৈবাল মারি হয়। আর এটা ক্রোমিয়ামের কারণে কি শোষণে বাধা পায়, তারপর কি অ্যানিমিয়া হয়, রক্ত শূন্যতা হয়। এটা ব্ল্যাক ফুডেস। আরো দেখবা যে ওই যে ইয়ের ক্যান্সার হয়, ঠিক আছে, তারপরে যে ফুসফুসের রোগ হয়, এগুলা দেখবা, গর্ভপাত হয়, ঠিক আছে। এই জিনিসগুলো দেখবা যে আছে, এগুলা বই একটু দেখে নেবা, ঠিক আছে। তো ক্যাডমিয়াম ফলে দেখা যায় কোনটি, তাহলে ক্যাডমিয়াম দেখো কোনটা, এই যে লাস্টেরটা, ক্যাডমিয়ামের কারণে কোনটা, এই যে মস্তিষ্ক শিশুদের আগে কমে যায়, এই যে এইটা হয়, ঠিক আছে। বৃক্ষ ফুসফুস স্বাভাবিক ক্রিয়া বিঘ্নিত হয়। এবার দেখো মানবদেহে কোনটি অধিকের কারণে অ্যানিমিয়া হতে পারে, অ্যানিমিয়া অধিকের, এই যে ক্রোমিয়াম, তাই না, ক্রোমিয়ামে দেখাইলাম না, এই যে ক্রোমিয়ামের কারণে দেখো এই যে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা হয়ে যায়। তারপর দেখো কোনটি লেডের দূষণ প্রভাব নয়, লেডের কারণে কি হয়, দেখো লেডের কারণে কি হচ্ছে, রক্ত শূন্যতা, শিশুর আইকিউ কমে যায়, মারি নীলাভ হয়ে যায়। তাহলে এই যে রক্ত শূন্যতা হয়, মারি নীলাভ হয়ে যাবে, গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবে, এই যে ফ্যাটি লিভার, এটা কিন্তু না, এটা কিন্তু আসলে আর্সেনিকের হয়, তাই না। এই তিনটাই কিন্তু কি লেডের হয়। তাহলে এই যে এখানে কিন্তু আরো গর্ভপাত দেওয়া আছে, ঠিক আছে, গর্ভপাত, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই লাস্টে এগুলো একটু তোমরা পড়ে নেবে, এগুলো বইয়ে কয়েকটা আছে দেখবা। বাংলাদেশের জন্য পানিতে আর্সেনিক নিরাপদ মাত্রা, নিরাপদ বা WHO এই কথা উল্লেখ থাকলে 0.01 ppm, ppm মানে কি মিলিগ্রাম পার লিটার। আর যদি বলে মানব শরীরে সর্বোচ্চ, মানব শরীরে সর্বোচ্চ সহনীয়, সহনীয় সেটা যদি বলে তাহলে 0.05 ppm। নিরাপদ মাত্রা প্লাস WHO এই দুইটা কথা যদি উল্লেখ থাকে, নিরাপদ মাত্রা প্লাস WHO এই দুইটা কথা উল্লেখ থাকলে 0.01। আর মানব শরীরে সর্বোচ্চ যদি শোষণ কতটুকু সহ্য করতে পারবে সর্বোচ্চ, সেটা হলো 0.05, ঠিক আছে। তাহলে এখানে বলছে নিরাপদ মাত্রা আর্সেনিকের সর্বোচ্চ, বাংলাদেশের জন্য পানিতে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত, এই যে গ্রহণযোগ্য মাত্রা, ঠিক আছে, গ্রহণযোগ্য মাত্রা মানে 0.01, গ্রহণযোগ্য মাত্রা মানে নিরাপদ, এটা সর্বোচ্চ। আচ্ছা, পানিতে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা তোমার শরীর সর্বোচ্চ সহ্য করতে পারে হলো 0.05, এটা বইয়ে দেখবা দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখবা, আচ্ছা তারপরে এটা শেষই, তাহলে এই অধ্যায়টা শেষ। লাস্টে এই এমসিকিউটা একটু দেখবা তোমরা,
যেটা আসলে সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা যেটা বলছে 0.05, ঠিক আছে? বইয়ে দেখতে পারে দেওয়া আছে যে মানব শরীরে সর্বোচ্চ এটা, আর বাংলাদেশে গ্রহণযোগ্য এটা আমাদের 0.01 দেওয়া আছে। একটু একটু ক্লিয়ার করে তোমরা একটু দেখবা, ঠিক আছে? তো আজকে এতটুকুই, ক্লাসটা যতটুকু যা পড়াইছে আশা করি এগুলোর মধ্যে সব তোমরা কমন পাবা, বুঝছো? নিজে একটু দাঁড়ানো লাইনগুলো একটু পড়ো, প্লাস কোশ্চেন 9 থেকে সবকিছু প্র্যাকটিস করো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।